ছি, লজ্জা করে না তোর সারা রাত হোটেলে মেয়েদের সাথে রাত কাটাতে? বাবা কথাগুলো খুব রেগেই বলল। বাবা, তোমরা আমাকে ভুল বুঝছো। চুপ কর, আমারই ভুল ছিল তোর মতো একটা কুলাঙ্গার আমার জন্ম দেয়া, যে কিনা সারা রাত মেয়েদের সাথে ফুর্তি করবে, আর সেটা বাবা হয়ে আমাকে দেখতে হবে। রাস্তার পাশ দিয়ে হাঁটছি, ঠিক একলা পথের পথিক হয়ে। পরনে আধময়লা একটা শার্ট, প্যান্ট আর জুতো। পকেটে যা টাকা ছিল তা গতকালেই শেষ হয়ে গেছে। তাই সারাদিন না খাওয়া, ঠিকমতো হাঁটতেও পারছি না। তবু অনেক কষ্টে একা একা চলছে একলা পথে। ভাবছি এমন কোথাও যাবো যেখানে আমাকে কেউ চিনবে না, থাকবে না কোনো হিংসা, অহংকার, লোভ, লালসা। একথা ভাবছি আর রাস্তার পাশ দিয়ে হাঁটছি। চোখে আবসা আবসা দেখছি। রাস্তার পাশ দিয়ে হাঁটছি নাকি মাঝখান দিয়ে হাঁটছি কিছুই বুঝতে পারছি না। তখনই হঠাৎ একটা প্রাইভেট কার এসে আমাকে জোরে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে ঠাস করে ছিটকে পড়ে গেলাম। তখন মুখ ফুটে জোরে একটাই আওয়াজ এসেছে, তা হলো মা। চোখে আর কিছুই দেখতে পারছি না, শরীরে এক ফোঁটা শক্তি পাচ্ছি না। তখনই চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। তারপর আর কিছু মনে নেই। হঠাৎ দেখেছি মা আমার জন্য চিৎকার দিয়ে কান্না করছে আর আমাকে ডাকছে, কিন্তু আমি চাই তো মায়ের কাছে যেতে পারছি না। তখনই মা বলে জোরে চিৎকার দিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে 2 থেকে 3 জন আমাকে ধরে শান্ত হতে বলছে। আমি চোখটা খুলতে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে। আমি হাসপাতাল কিভাবে এলাম এটা আমার মনে নেই, তাই চারদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছি আর হাঁপাচ্ছি। তখনই আমার বয়সী একটা ছেলে আমাকে বলল, ভাই, আপনি শান্ত হন, এখন আপনি হসপিটালে আছেন। আমি ছেলেটার কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি, কে এই ছেলে আর আমি এখানে কিভাবে আসলাম, আমার বাবা মা কোথায়? তখনই ডক্টর ছেলেটিকে বলল, আপনি একটু এই দিকে আসেন। তারপর ছেলেটি ডক্টরের সাথে যেতেই, আসলে কিভাবে যে বলবো, উনি তো মাথায় অনেক আঘাত পেয়েছে, মনে হচ্ছে বেশি আঘাত পাওয়ার জন্য স্মৃতি হারিয়ে গেছে। তাহলে এখন কি উপায়? উপায় একটাই, আপনি যদি ওনার পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে পারেন তাহলে ওনার স্মৃতি ফিরে আসবে। এটা কিভাবে সম্ভব? আমি তো এই ছেলেকে চিনি না, আর আগেও তো কখনো এই শহরে দেখিনি। রাস্তায় গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়েছিল, কেউ ধরেছিল বলে আমি একাই হসপিটালে নিয়ে এসেছি। উনি এখন সুস্থ আছেন, তাই ওনাকে আজকেই আমরা ছেড়ে দিব। ঠিক আছে। কে ভাই আপনি, আর আমি এখানে কিভাবে আসলাম? আপনার কি কিছুই মনে নেই? আমার তো কিছুই মনে নেই। আমার কি হয়েছিল? একটু মনে করার চেষ্টা করেন। আপনার বাবা মা এরা কোথায় থাকেন? আমার তো কিছুই মনে পড়ছে না। আমার বাবা মা কোথায় আছেন? আচ্ছা ভাই, আপনার পরে আস্তে আস্তে মনে করলেও হবে। এখন আমার সাথে চলুন, আপনাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। কথাটা শুনে আমি কিছু না বলেই ছেলেটির সাথে এই হসপিটাল থেকে বের হলাম। তারপর ছেলেটি একটা রিক্সা ডাক দিল। তখনই 2 জন রিক্সায় উঠে বসলাম আর সঙ্গে সঙ্গে ছেলেটি বলল, আচ্ছা ভাই, আপনার নামটা কি মনে আছে? না ভাই, আমার কিছুই মনে পড়ছে না। ঠিক আছে, সমস্যা নেই। আমার নাম তারিফ। আজ থেকে আপনি আর আমি 2 বন্ধু, ঠিক আছে? তারিফের মুখে বন্ধু নামটা শুনেই হঠাৎ কি যেন একটা মনে পড়ে পড়ছে না। কি হলো, বন্ধু হবে না? হ্যাঁ হব, কিন্তু আমার নাম কি? আজ থেকে তোমার নাম আকাশ, আমি আকাশ বলেই ডাকবো। আচ্ছা। এই তো বাসার সামনে এসে গেছি, নেমে পড়ো। তারিফের কথা শুনে আমি রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তারিফ আমাকে ওর বাসায় নিয়ে গেল। 2 রুমের একটা ফ্ল্যাট। তারিফের সাথে নাকি মামুন নামক একটা ছেলেও থাকে, কিন্তু সে এখন অফিসে আছে। কিন্তু আজ থেকে আমি ওদের সাথেই থাকবো। আকাশ, তুমি ফ্রেশ হয়ে এসো, আর এই নাও, এগুলো পড়ো। টি শার্ট ও প্যান্ট দিয়ে বলল, ঠিক আছে বলেই ফ্রেশ হয়ে আসলাম। তারপর তারিফ আর আমি একসাথে বসে খেয়ে নিলাম। কিন্তু এই পরিবেশটা আমার ভালো লাগছে না, কেমন যেন লাগছে। রুমগুলো অনেক ছোট ছোট লাগছে, আর ডাইনিং রুমটাও অনেক ছোট লাগছে। কি ভাবছো আকাশ? না, কিছু না। ও আচ্ছা, ঠিক আছে, চলো এখন রুমে যাই। তুমি আর আমি এক রুমে থাকবো, আর মামুন অন্য রুমে থাকবে। ঠিক আছে বলে রুমে গিয়ে বসলাম। তখনই তারিফ ওর একটা গণিত বই নিয়ে পড়তে বসলো। বইটা দেখে আমার কেমন যেন লাগছে। এই আকাশ, কি হয়েছে? আমার মনে হচ্ছে এই বইটি এর আগে আমি পড়েছি, কিন্তু মনে পড়ছে না। আমার কথা শুনে তারিফ বইটি আমার হাতে দিয়েই, হ্যাঁ হ্যাঁ, একটু মনে করার চেষ্টা করো, কোথায় এটা পড়েছো? উফ, মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, দাও।
আমি ওখান থেকে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখছি। তখনই হঠাৎ একটা গাড়ি দেখে মনে হলো এমন একটা গাড়িতে আমি অনেক ঘুরে বেড়েছি, কিন্তু কোথায়? এমন করে মনে করতে করতেই একটু মনে পড়ে গেল, আরে আমি তো এমন একটা গাড়িতে করে পার্টিতে গিয়েছিলাম। অনেকভাবে মনে করতে করতে হঠাৎ একটু মনে পড়ে গেল, আর আমি তো এমন একটা গাড়িতে করে পার্টিতে গিয়েছিলাম, কিন্তু কোথায় সে পার্টি সেন্টার? এগুলো ভাবতে ভাবতে মনে পড়তে লাগলো কোনো এক মেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু আমি না চাইতেও সে আমার শার্টের বোতাম একটা একটা করে খুলছিল। তখনই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলো। সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে শুয়ে পড়লাম। তারিক আমাকে এই অবস্থা দেখেই আরে আকাশ, কি হয়েছে? বসা থেকে আমাকে ধরেই প্রচণ্ড মাথা ব্যথা করছে। শুয়ে থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আমি তখন বিছানায় শুয়ে পড়লাম। অনেক মাথা ব্যথা করছে তাই মাথায় হাত দিয়ে রেখেছি। তখন হঠাৎ মনে পড়লো কে যেন আমাকে কোনো বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল, আর পাশে একটা মহিলা কান্না করছে, কিন্তু তারা কারা? এগুলো ভাবতে ভাবতে তারিফ ওষুধ নিয়ে চলে আসলো। তারপর ওষুধ খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। তখনই হঠাৎ কারো কথা শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখে আমার বয়সে একটা ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, সাথে তারিফও আছে। বুঝতে দেরি হলো না, এটাই মামুন। আমি ওদেরকে দেখে শোয়া থেকে বসে পড়লাম। ভাই, আপনার শরীর এখন কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। মাথা ব্যথা কি কমেছে? হ্যাঁ, একটু কমেছে। ঠিক আছে, এখন উঠো, রান্না হয়ে গেছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা বলে বিছানা থেকে নামলাম। তারপর ডাইনিং টেবিলে বসে তিনজন একসাথে খাচ্ছি। তখনই আচ্ছা আকাশ, তোমার কি আগে কোনো ভালো বন্ধু ছিল? ভালো বন্ধু ভাবছি, তখনই মনে পড়লো কে যেন আমাকে মদ খাওয়াচ্ছে আর হা করে হাসছে। আকাশ, তোমার এখন এসব বলতে হবে না, খেয়ে চলো ঘুমাবো। কাল তো ফ্রাইডে, তাই আমরা তিনজন ঘুরতে যাব। তারপর খেয়ে শুয়েছি, কিন্তু ঘুম আসছে না। কেন জানি অজানা একটা কল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছে। যখনই ঘুমানোর চেষ্টা করি তখনই দেখি একটা মেয়ে উলঙ্গ হয়ে আমাকে জড়িয়ে ধরতে আসছে, কিন্তু সে মেয়ের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। আর আমি না চাইতেও কিছু করতে পারছি না, শুধু মাথা ঘুরছে। তখন হঠাৎ সেই মেয়েটার চেহারা স্পষ্ট দেখতে পেলাম। আরে এটা তো সেই মেয়েটা যার কারণে আজ আমি এখানে। এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো। হ্যাঁ, সেদিন আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলাম, দামি একটা গাড়িতে করে। আমাকে দেখে আমার অনেক বন্ধুই জেলাস ফিল করলো, কারণ আমার বাবা ছিল এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, আর আমি ছিলাম তারই একমাত্র সন্তান। যখন যা চাইতাম মুহূর্তের মধ্যে বাবা তা এনে দিবে। অনেক ভালোবাসতো বাবা আমাকে, আর বিশ্বাসও করতো অনেক। তা দেখে আমার অনেক কাছের কয়েকটা বন্ধু জেলাস ফিল করতো। আমার একটা ছোট বোনও আছে, ও আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সারাদিন শুধু আমার সাথে ঝগড়া নিয়ে পড়ে থাকে। অনেক কিউট আমার ছোট বোনটা, কিন্তু যে আমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না, আর সে আমাকে না দেখে কিভাবে থাকছে, আর আম্মুই বা কিভাবে থাকছে আমাকে ছাড়া। এগুলো ভাবতেই বুকের মধ্যে বড় একটা কষ্ট ভর করলো। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। তারপর সঙ্গে সঙ্গে উঠে রুম থেকে বের হয়ে বেলকনিতে গিয়ে বসলাম। জ্যোৎস্না রাত 4টা খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জ্যোৎস্নার আলোয় চারদিকে ভরে উঠেছে, কিন্তু আমার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। হ্যাঁ, আজ আপনাদের সবই বলবো। আমার নাম নীরব। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হলো আমার বাবা। বাবা, আম্মু, ছোট বোন আর আমি, এই নিয়ে আমাদের সুখী একটা পরিবার। একদিন আমার বন্ধুরা একটা পার্টিতে আমাকে ইনভাইট করলো। অনেক পরিপাটি হয়ে দামি একটা গাড়িতে করে সেই পার্টিতে গেলাম, কিন্তু আমি জানতাম না এই পার্টির মাধ্যমে আমার বাবা আমাকে ভুল বুঝবে। হ্যাঁ, আমি যখন পার্টিতে গিয়েছিলাম তখন অনেক মজা করলাম বন্ধুদের সাথে। আমি কখনোই মদ খাইনি, কিন্তু সেদিন আমার কয়েকটা বন্ধু মিলে অনেক জোর করলো মদ খাওয়ার জন্য। তারপর আমি ওদের কথা রাখতেই এই প্রথম মদ মুখে দিলাম। তারপর কিভাবে যে এত মদ খেলাম নিজের অজানা। মাথাটা অনেক ঘুরপাক খাচ্ছিল, তাই আমার বন্ধুদের বলেছিলাম আমার মাথাটা অনেক ঘুরপাক খাচ্ছে, আমাকে বাসায় দিয়ে। কিন্তু ওরা আমাকে বাসায় না দিয়ে একটা হোটেলে নিয়ে যায়। আমি সবই আফসোস দেখছিলাম, কিন্তু কিছু বলিনি। আমি ভাবছিলাম ওরা হয়তো কোনো বাসায় নিয়ে আসছে আমাকে। তারপর আমাকে একটা রুমে দিয়ে বিছানায় শুয়ে দিল। আমি তখনও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে স্পর্শে ঘুমটা ভেঙে গেল। কিন্তু এই স্পর্শ কোনো ছেলের না, একটা মেয়ের ছিল। আমি এই মেয়ের স্পর্শ পেয়ে শোয়া থেকে বসে পড়ে দেখলাম একটি মেয়ে অনেক সুন্দর, আধুনিক পোশাক পরা, আমার বিছানায় আমার গা ঘেঁষে বসে আছে। এই মেয়ে, কি 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 চাও এখানে? তোমাকে চাই। সঙ্গে সঙ্গে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলেই খাট থেকে নেমে গেলাম। আমার মাথা ঘুরছে, সবই আবছা দেখছি। তখনই মেয়েটি তার জামা প্যান্ট খুলে ফেললো। এই মেয়ে, কি করছো এসব? কাছে আসবে না বলে দিলাম। তখনই মেয়েটি আস্তে আস্তে আমার সামনে এসেই, কাছে আসলে কি করবে? এই কে তুমি?
বলে মেয়েটিকে সরিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা বাহির থেকে বন্ধ। তারপর মেয়েটা এক প্রকার জোর করে আমার শার্ট খুলে ফেললো। আমি না চাইতেও কিছু করতে পারছি না, কারণ নেশার বশে আমার শক্তিটুকু বিলুপ্ত। তখনই আমার কিসের যেন আলো আমার চোখে পড়লো, মনে হচ্ছে কে অবস্থায় আমার ছবি তুলেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা আমাকে ছেড়ে বিছানা থেকে নেমেই আমার কাজ শেষ, এবার তুমি নিজেকে সামলাও। বলে মেয়েটা ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। তাহলে এসব আমার বন্ধুরাই করেছে, কিন্তু ওরা ছবি তুললো কেন? এসব ভাবতেই মেয়েটা ওয়াশরুম থেকে বের হয়েই, শোনো, তুমি যে বন্ধুদের সাথে চলো তারাই তোমার ক্ষতি করতে চায়, তাদের সাথে তুমি আর চলো না। তুমি আমার সাথে এমনটা করলে কেন? টাকার জন্যে। তুমি হয়তো জানো না, জাস্ট এইটুকু অভিনয় করার জন্য আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে। বলে মেয়েটা চলে গেল। তারপর আস্তে আস্তে আমার নেশা কেটে গেল। আমি শার্ট প্যান্ট পরে ওয়াজেদকে কল দিলাম। দুইবার রিং হওয়ার পরে ওয়াজেদ কল ধরলো। ছি ওয়াজেদ, ছি, তোরা আমার সাথে এমনটা করতে পারলি? এমনটা করতে পারলি মানে? কি করেছি আমরা? এখন বুঝতে পারছিস না তাই না? তোরা আমাকে ওই অবস্থায় বাসায় না নিয়ে হোটেলে নিয়ে এসে একটা মেয়েকে দিয়েছি। ওই নীরব, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই নোংরা মেয়েটাকে দিয়ে তোরা খারাপ অভিনয় করে আমার ছবি তুলেছিস। দোস্ত শান্ত হ। এবার আমি বুঝতে পারছি কেন ওরা আমাকে যেতে দেয়নি। দোস্ত বিশ্বাস কর, আমি এসবের কিছুই জানি না। ওরা তোকে অনেক ছলনা দিয়ে মদ খাওয়াইছে, কিন্তু আমি না করা সত্ত্বেও ওরা আমার কথা শোনেনি। তখন আমাকে বললো, তুই যখন পুরা নেশাগ্রস্ত ছিলি তখন তুই আমাদের বলেছিলি তোর বাসা থেকে পৌঁছে দিতে। আমিও চেয়েছিলাম তোকে বাসায় পৌঁছে দিতে, কিন্তু ওরা আমাকে তোর সঙ্গে যেতে দেয়নি। তার মানে তুই এসবের কিছুই জানতিস না? না রে দোস্ত, আমি এসবের কিছুই জানতাম না, বিশ্বাস কর। বুঝতে পেরেছি। আচ্ছা রাখছি, তোর সাথে পরে কথা হবে। হ্যালো হ্যালো নীরব। তারপর বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই বয়সে দরজা খুলে দেখে আমার যেন ঘৃণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি সোজা ভিতরে গিয়ে দেখি বাবা, আম্মু আর ছোট বোন ড্রয়িং রুমে বসে আছে। বাবাকে অনেক রাগী দেখাচ্ছিল, আর আম্মু আর লামিয়া মানে আমার ছোট বোন কান্না করছিল। আমি তাদের এই অবস্থায় দেখে অনেকটা অবাক হলাম। তখনই আম্মু আমাকে দেখে আরো জোরে জোরে পুপে কান্না করতে লাগলো। তারপর বাবা সোফা থেকে উঠেই, এই কোথায় ছিলি সারা রাত? এই তো বাবা, পার্টিতে ছিলাম। বলার সঙ্গে সঙ্গে এই বাবা ঠাস করে একটা চড় দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আম্মু আর লামিয়া স্তব্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছি, কারণ এই প্রথম বাবা আমার গায়ে হাত তুললো। ছি, লজ্জা করে না তোর সারা রাত হোটেলে মেয়েদের সাথে রাত কাটাতে? বাবা কথাগুলো খুব রেগেই বলল, বাবা তোমরা আমাকে ভুল বুঝছো। চুপ কর, আমারই ভুল ছিল তোর মতো একটা কুলাঙ্গার আমার জন্ম দেয়া, যে কিনা সারা রাত মেয়েদের সাথে ফুর্তি করবে, আর সেটা বাবা হয়ে আমাকে দেখতে হবে। বাবা বলার সঙ্গে সঙ্গে বাবা বলে উঠল, চুপ কর তুই, তোর ওই মুখে আমি আর বাবা নামটা শুনতে চাই না। তখনই আম্মু বলল, ওগো তুমি এখন একটু চুপ থাকো না। ওই চুপ, তুমি একটাও কথা বলবে না। তোমার আশ করা পেয়েই ও আজ এমন হয়েছে। ওর জন্য আজ আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আমি আর ওর মুখ দেখতে চাই না। রহিমা, ওকে তুমি চলে যেতে বলো। ওর আর এই বাড়িতে কোনো জায়গা হবে না। আমি মনে করব আমার ছেলে মারা গেছে। বাবার মুখে এই কথাগুলো শুনে আমার চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। ওগো তুমি এসব কি বলছো? আমার নীরবকে ছাড়া আমি যে বাঁচবো না, তুমি ওকে তাড়িয়ে দিও না প্লিজ। তার সাথে লামি অনেক কান্না করছে। বাবা আমি চলে যাচ্ছি, আর কখনোই ফিরে আসবো না, কিন্তু শুনে রাখো তোমার ছেলে কোনো খারাপ কাজ করেনি। না নীরব, তুই যাস নে, তুই চলে গেলে আমি যে বাঁচবো না। রহিমা, ওকে আটকিও না, ওকে যেতে দাও। আমার তুমি চিন্তা করো না, তোমার ছেলে ভালোই থাকবে, কিন্তু শুনে রাখো তোমার ছেলে খারাপ না। তারপর বাবার দেওয়া আইফোন, ঘড়ি, চেন সব রেখে দিয়ে চলে আসলাম। আর ভাবলাম যে এই বন্ধুদের আমি এত কাছের ভাবতাম, তারা আমার সাথে এমনটা করলো। না, এখানে আর থাকবোই না। এমন কোথায় চলে যাব যেন কোনো হিংসা, লোভ, লালসা কিছু নেই সেখানে। বেলকনিতে বসে বসে এগুলো ভাবছি আর চোখের পানিতে বুক ভাসাচ্ছি। কখন যে সকাল হয়ে গেছে খেয়ালই করিনি। হঠাৎ কারো হাত আমার কাঁধে স্পর্শ করায় সঙ্গে সঙ্গে আমার ঘোর কেটে গেল। তাকে দেখে আরিফ, আকাশ, কি হয়েছে? এখানে বসে বসে কান্না করতেছো কেন? তখনই মনে মনে ভাবলাম, না, আমার পরিচয় ওদের দেওয়া যাবে না। আমি পরিচয়হীন ছেলে হয়ে ওদের সাথে থাকবো। কি হলো আকাশ, কি ভাবছো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ঠিক আছে। তাহলে এখানে বসে কান্না করছো যে? না এমনি,
আসলে মা বাবাকে অনেক মিস করছিলাম, কিন্তু তারা কোথায় আছে এখনো মনে আসছে না। আকাশ, তোমার ফ্যামিলি নেই তো কি হয়েছে? আমরা তো আছি। যে পর্যন্ত তোমার স্মৃতি ফিরে না আসছে সে পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবে। আর হ্যাঁ, স্মৃতি ফিরে আসলেও কিন্তু আমাদের ভুলে যেও না। আমি আরিফের কথা শুনে হেসে দিলাম আর বললাম, আরে না, তোমাদের মতো বন্ধুকে কি ভোলা যায়? তোমরা গরিব হলেও তোমাদের মন অনেক বড়। আমরা গরিব মানে? না মানে বলছিলাম কি, ধনীদের থেকে গরিবদের মনটা অনেক ভালো। কথাটা মন্দ বলনি, কিন্তু আমরা তো তেমন গরিব না। আমি চুপ করে আছি। আচ্ছা চলো, এখন নাস্তা করব, তারপর ঘুরতে যাব। বলেই ফ্রেশ হয়ে আসলাম। তারপর তিনজন মিলে নাস্তা করছি, এমন সময় মামুন বলল, আচ্ছা তারিফ, আজকে কোথায় যাবি? আজকে শপিং এ যাব। কি বলিস আকাশ? ও সরি, তুই করে বলে ফেললাম। আরে সমস্যা নেই, আমরা তো বন্ধুই, আর বন্ধুদের মাঝে আপনি বা তুমি চলে না। উফ, বাঁচলাম। তোকে তুমি করে বলতে বলতে বোর হয়ে গেছিলাম। যাই হোক, আজ থেকে আর বোর হব না। হ্যাঁ ঠিকই বলেছিস, আজ থেকে আমরা একে অপরকে তুই করে বলবো। ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা নিচে নামলাম ঘুরতে যাওয়ার জন্য। দোস্ত, তোরা দাঁড়া, আমি রিক্সা ডেকে নিয়ে আসছি। যা। তারপর তারিফ রিক্সা ডেকে নিয়ে আসার পর আমরা রিক্সা উঠে একটা ছোটখাটো শপিং মলে গেলাম। হয়তো তারিফ কিছু শপিং করবে, তাই আমাদের নিয়ে আসছে। দোস্ত, এই শপিং মলটা তো অনেক সুন্দর। বাহ রে, সুন্দর হবে না? এখানে ভিআইপি ছাড়া কেউ শপিং করে না। আমি এর আগে 2 বার এসেছিলাম, আর আজকে আসলাম। তারপর তারিফ আমার জন্য আর ওর জন্য কিছু শপিং করলো। আমার কাছে কোনো টাকা ছিল না। আমি অনেক বারণ করা সত্ত্বেও ও আমার একটি কথাও শুনলো না। তারপর অনেক ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। খুব মন খারাপ হচ্ছে। না, এভাবে আর টাকা যাবে না। যে করে হোক আমাকে 3 থেকে 4টা টিউশনি করাতে হবে। আর হ্যাঁ, অনেক দিন তো ভার্সিটি যাওয়া হয় না। যদি কোনো মধ্যে অন্য একটা ভার্সিটিতে ভর্তি হতে পারতাম। সবাই বসে বসে ভাবছি, এমন সময় তারিফ এসে, এই আকাশ, কি ভাবছিস? না মানে তারিফ, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি কথা? তখনই মনে মনে ভাবলাম, না, ওদের কাছে আর কিছুই লুকাবো না। আমার যে স্মৃতি ফিরে এসেছে তা ওদের বলতে হবে। এছাড়াও তো আমি কোনো পথ দেখছি না। হ্যাঁ, ওদের বলবো, কিন্তু আমার পরিচয় ওদের এখন বলবো না। আবার কি ভাবছিস? বল, কি বলবি? আমার স্মৃতি ফিরে এসেছে কথাটা শুনে তারিফ অনেক খুশি হেসে দিয়ে বলল, সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি বলছি। তাহলে এবার বল তো, তোর নাম কি? নীরব। তারিফ আমার নামটা শুনে মুচকে এসেই, তাহলে তোর নাম নীরব? ভালোই হলো, এখন আর আকাশ বলে ডাকতে হবে না। কিন্তু কিন্তু কি? তুই তো আমাদের ছেড়ে চলে যাবি। ধুর বোকা, আমি তোদের ছেড়ে যাব না। যাবি না মানে? তোর বাবা মার কাছে যাবি না? না রে দোস্ত, যাব না। এটা আবার কেমন কথা? সেদিন না বললি তোর মায়ের জন্য তোর মন খারাপ হচ্ছে? বলেছিলাম, কারণ সেদিন আমার কিছু মনে ছিল না, কিন্তু এখন আমার সব মনে পড়ে গেছে। কি বলিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসলে দোস্ত, আমার পরিবার অনেক গরিব। মিথ্যে কথাই বললাম। আমার বাবা মাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে। বলিস কি? আঙ্কেলকে সত্যিটা বলিসনি? হ্যাঁ, বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমার একটি কথাও শুনেনি। তাহলে এখন কি করবি? দেখি টিউশনি করাবো, পারলে ভার্সিটি ভর্তি হব। তুই ভার্সিটিতে ভর্তি হবি? তুই কোন ক্লাসে পড়িস? 2য় বর্ষ। আরে আমিও তো 2য় বর্ষে। হ্যাঁ জানি, তাই তো সেদিন তোর বই দেখে আমার অনেক চেনা চেনা লাগছিল। আচ্ছা শোন, তোর আগের ভার্সিটিতে গিয়ে তুই টিসি নিয়ে আয়, তারপর সব কাজ আমার। তা না হয় নিয়ে আসলাম, কিন্তু তার আগে আমাকে টিউশনি করাতে হবে। আরে ওটা নিয়ে তুই টেনশন করিস না, আমার হাতে অনেকগুলো টিউশনি আছে। ঠিক আছে দোস্ত। আচ্ছা, তোর মোবাইলটা একটু দে তো। মোবাইল দিয়ে কি করবি? একটু কাজ আছে। আচ্ছা এই নে। আমি মোবাইলটা নিয়ে সোজা বেলকনিতে চলে আসলাম। অবশ্য ওয়াজিদের নাম্বার আমার মনে আছে। আমরা অনেক ভালো একটা বন্ধু ছিলাম, কিন্তু আমার অন্য সব বন্ধুরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সবাইকে ছেড়ে অচেনা জায়গায় চলে আসছি। কাউকে বলিনি, এমনকি ওয়াজিদকেও না। তারপর ওয়াজিদের নাম্বার তুলে কল দিলাম। হ্যাঁ, রিং হচ্ছে, কিন্তু ধরছে না। 3 বার রিং হওয়ার পরে ওয়াজিদ কল ধরে,
আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়াজেদের কণ্ঠ শুনে আমার বুকের মধ্যে কেমন যেন ভালো লাগে কাজ করতে লাগলো। কোনো কথাই বলছি না। কি হলো, কথা বলছেন না কেন? ওয়াজেদ, হ্যাঁ, আমি ওয়াজেদ, কিন্তু আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে। কে আপনি? আমি নীরব। নীরব, তুই কেমন আছিস দোস্ত? তুই জানিস কত খুঁজেছি তোকে, দিনের পর দিন তোকে খুঁজে বেরিয়েছি। এখন কোথায় আছিস তুই? আছি অজানা এক জায়গায়, যেখানে নেই কোনো বিশ্বাসঘাতকতা করার মতো বন্ধু। খুব ভালো আছি। দোস্ত, আমি কিন্তু এসবের কিছুই জানতাম না। যদি জানতাম তাহলে কখনোই তোর সাথে এমনটা হতে দিতাম না। আমি জানি তুই ওদের মতো না, কিন্তু আমি কি অপরাধ করেছিলাম বল, যে কারণে ওরা আমাকে খারাপ মেয়ে দিয়ে এত বড় অপবাদ দিল? দোস্ত, ওরা জেলাস ছিল, তাই এমনটা করেছে, কিন্তু ওদের একটাকেও আমি ছাড়িনি। সবাইকে উচিত শিক্ষা দিয়েছি। ওরা এখন জেলে আছে। কিন্তু দোস্ত, তুই এখন কোথায় আছিস? বলবো, তার আগে বল, কাউকে আমার ঠিকানা বলবি না? আচ্ছা, বলবো না, এখন বল। আমি বাড্ডায় আছি, কিন্তু এখন তোর একটা কাজ করতে হবে। তুই বাড্ডা আছিস? আচ্ছা, আমি আসছি, এখন বল কি কাজ। দোস্ত, যে করে হোক তোর বাবার কাছ থেকে আমার টিসিটা নিয়ে আয়। আসলে ওয়াজেদের বাবা আমাদের ভার্সিটির প্রিন্সিপাল। কেন, তুই কি আর এখানে আসবি না? আসবো, কিন্তু এখন না, সময় হোক। আচ্ছা ঠিক আছে, তোর সাথে রাতে দেখা হবে। আচ্ছা শোন, যমুনা ফিউচার পার্কে আমি থাকবো, তুই রাত 8টার মধ্যে ওখানে চলে আসবি। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর মোবাইল থেকে ওয়াজেদের নাম্বারটা কেটে রুমে চলে আসলাম। রুমে যাওয়ার পরে মামুন বলল, এই আকাশ, না মানে নীরব, তোর নাকি স্মৃতি ফিরে এসেছে? হুম। দোস্ত, তোদের বাসায় কিন্তু এবার যাবই। দোস্ত, বাসায় যাবি ঠিক আছে, কিন্তু এখন না, সময় হোক, তারপরে তোদের নিয়ে যাব। দোস্ত, তুই কি এখন তোর বাবা মায়ের সাথে কথা বললি? না, এক বন্ধুর সাথে। ও ভার্সিটি থেকে আমার টিসি নিয়ে আসবে। তোকে ছাড়া ওই ছেলের কাছে টিসি কিভাবে দিবে? ওটা সমস্যা নেই, আসলে আমরা একই ক্লাসে পড়ি, আর ওর নাম ওয়াজেদ। ও আমাদের থেকেও গরিব, কিন্তু স্যার আমাদের অনেক বিশ্বাস করে। কল দিয়ে স্যারকে বলেই টিসি দিয়ে দেবে। আজকে তো ফ্রাইডে, ভার্সিটি অফ, তাহলে টিসি কিভাবে দিবে? ওটা সমস্যা নেই, দেখি স্যার কি বলে। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করব। বলেই ফ্রেশ হয়ে আসলাম। তারপর লাঞ্চ করে শুয়ে আছি, আর আগের দিনের কথাগুলো ভাবছি। যে ছেলে গাড়ি না নিয়ে এখানে থেকে ওখানে যেত না, সে আজ এই পরিবেশে। আজ আমার এই অবস্থা শুধু ওদের জন্যে। আর বাবারই কি দোষ? ওই মেয়ের সাথে আমার ছবিগুলো দেখলে যে কেউ সত্যি বলে দাবি করবে। তারপর এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার একটু পর তারই বই নিয়ে পড়ছিল, আর মামুন ফেসবুক চালাচ্ছিল। আমি এই ফাঁকে একাই ওদের না বলে যমুনা ফিউচার পার্কে গেলাম। গেটের সামনে যেতে অবাক হয়ে গেলাম, দেখে ওয়াজেদ আগে থেকে বাইকে বসে আছে। আমি তাড়াতাড়ি ওর কাছে গিয়ে, দোস্ত কেমন আছিস? ওয়াজেদ আমাকে দেখে বাইক থেকে নেমে জড়িয়ে ধরে, দোস্ত কেমন আছিস তুই? এই তো দোস্ত, ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আল্লাহ রেখেছে, কিন্তু তোর চেহারার এই অবস্থা কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? আসলে দোস্ত শোন। তারপর ওকে সব ঘটনা খুলে বললাম। দোস্ত কি আর বলবো, বলার ভাষা নেই। কই, টিসি এনেছিস? হ্যাঁ এনেছি, কিন্তু বাবা তো দিতেই চাচ্ছিল না, কিন্তু অনেক জোর করে নিয়ে আসছি। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে হয়তো আমার টিসি পেতে অনেকদিন সময় লাগতো। কিন্তু দোস্ত, তোর বাইকের পেছনে এত বড় ব্যাগ কেন? দোস্ত আমি চলে আসছি। চলে আসছিস মানে? দোস্ত, তুই ছিলি আমার সব থেকে কাছের বন্ধু, ওরাও ছিল, কিন্তু ওই ঘটনার পর আমি ওদের সাথে বন্ধুত্ব রাখিনি। মামাকে সব ঘটনা খুলে বলে ওদের জেলে দিয়েছি। কিন্তু বিশ্বাস কর, তোর সাথে কথা বলার পর মনে হয়েছে তুই অনেক কষ্টে আছিস, আর তোর এই পরিস্থিতিতে আমি কি করে তোকে একা রেখে থাকবো। তাই আমিও টিসি নিয়ে আসছি। বাবা দিতে চাইনি, কিন্তু বুঝিয়ে জোর করে নিয়ে আসছি। ওয়াজেদের কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। হ্যাঁ, আমার সব বন্ধুদের মধ্যে একমাত্র বিশ্বাসযোগ্য ওয়াজেদ। কিরে, তোর চোখে পানি কেন? না রে দোস্ত, এমনি, হয়তো কখনো কোনো ভালো কাজ করেছিলাম, তাই আল্লাহ তোর মতো বন্ধু আমাকে দিয়েছে। ধুর শালা, এখন চল, আমাকে নিয়ে যাবি। হ্যাঁ, কিন্তু দোস্ত, আমাদের পরিচয় কেউ যাতে না জানে। সবাই জানবে আমরা পরিচয়হীন গরিব ছেলে। আমি চাই না আমার পরিচয় সবাই জানুক, কিন্তু জানাবো সময় হলে, যেদিন বাবা তার ভুল বুঝতে পেরে নিজে থেকে আমাকে খুঁজে বের করবে সেদিন। আচ্ছা ঠিক আছে, তাই হবে।
এখন বাইকটা তুই চালা, আমি পিছনে বসছি। কিন্তু দোস্ত, সবাই তো জানে আমরা গরিব, আর গরিবদের কি এত দামি বাইক থাকে? ওহ, ঠিক বলেছিস, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তোকে নামিয়ে দিয়ে আমি বাইক রেখে আসছি, তুই আমার ব্যাগ নিয়ে চলে যাস। না দোস্ত, তুই তোর ব্যাগ রেখে আয়, তোর এই দামি পোশাক দেখলে যে কেউ বুঝে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এখন ওঠ। তারপর আমি বাইক চালিয়ে বাড্ডায় আসলাম। অজিতকে বাসার ঠিকানা দিয়ে একাই হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। দরজা কলিং বেল বাজাতেই তারিফ এসে দরজা খুলে দিয়েই, কি রে, কোথায় গিয়েছিলি? ও অজিতের সাথে দেখা করতে। বাহ, ওয়াজেদের সাথে একা একা দেখা করতে গেলি, অথচ আমাদের একবারও বললি না। দোস্ত, ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। কিন্তু দোস্ত, একটা কথা ছিল। দোস্ত, ওয়াজেদ আমার টিসি তো নিয়ে আসছেই, ওরটাও নিয়ে আসছে, এখন নাকি আমার সাথেই থাকবে। ও আচ্ছা, এই কথা। সমস্যা নেই, ওয়াজেদ মামুনের রুমে থাকবে। কিন্তু দোষ, একটা কথা বলি প্লিজ, কিছু মনে করিস না। আরে বল, কিছুই মনে করবো না। আসলে দোষ, কিভাবে যে বলবো। আচ্ছা শোন, দেখ দোষ, আমি কোনো মতে টিউশনি করি, আর মামুন জব। মাস শেষে দুজনের টাকা দিই খাওয়া, তারপর ফ্ল্যাট ভাড়া। কিছুতেই কিছু হতে চাই না, তার উপরে যদি ওয়াজেদ আসে। তারিফকে আর বলতে না দিয়েই, দোস্ত বুঝেছি, আর বলতে হবে না। ওয়াজেদ আসলে এই ফ্ল্যাটের ভাড়া ও একাই দেবে, কোনো সমস্যা নেই। আর আমরা 3 জন খাওয়ার টাকা। না না, তা কি করে হয়? আমাদের 4 জনের এক মাসে যা খরচ হবে, তার থেকে তো ফ্ল্যাটের ভাড়া দ্বিগুণ। আরে কোনো সমস্যা নেই, ওরা গরিব হলেও আমাদের থেকে পারফেক্ট আছে। আচ্ছা তুই যা ভালো বুঝিস, কিন্তু এ নিয়ে কোনো সমস্যা যেন না হয়। আরে কোনো সমস্যা হবে না বলে মনে মনে ভাবতে লাগলাম। এমন একটা সময় ছিল যখন সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে যেতাম, তখন যা বিল আসতো তা দিয়ে এই ফ্ল্যাটের ভাড়া 4 বার দেওয়া যেত। কিন্তু আমার সময়টা এখন না থাকলেও ওয়াজেদের সময় এখনো ঠিকই আছে। কি রে, কি ভাবছিস? কই কিছু না তো। ঠিক আছে, এখন রাত তো হলো, কিন্তু ওয়াজেদ কখন আসবে? এই তো ওয়াজেদ মনে হয় এসে গেছে। পরে দরজার কাছে গিয়ে দরজা খুলে অবাক হয়ে গেলাম। ওয়াজেদ এসেছে, আর ও এমন পোশাক পরেছে, ওকে দেখি সবাই মনে হবে ও অনেক গরিব ঘরের ছেলে। ওয়াজেদের পা থেকে মাথা পর্যন্ত দেখছি আর ভাবছি, কিরে, এমন করে কি দেখছিস? ভালো লাগছে না? আরে ভালো লাগছে না মানে, অনেক সুন্দর লাগছে, আয় ভেতরে আয়। বলে ভাবতে লাগলাম যে জীবনে ওইসব পোশাক পরেনি, আর আজকে শুধুমাত্র আমার জন্য এই পোশাক পরেছে। কত ভালো একটা বন্ধু হলে এরকম করা সম্ভব। তারপর ওয়াজেদ ভেতরে আসতেই তারিফ অবাক হয়ে ওয়াজেদের দিকে তাকিয়ে আছে। কিরে, এমন করে তাকিয়ে কি দেখছিস? পরিচিত হবি না? হ্যাঁ, অবশ্যই বন্ধু হব, কিন্তু ওকে আমি কোথাও যেন দেখেছি। ভালো ব্র্যান্ডের পোশাক পরা ছিল, অনেক স্মার্ট দেখাচ্ছিল, আর হ্যাঁ, সাথে মনে হয় গাড়িও ছিল। এই যা, এখন মনে হয় সবই শেষ। মনে মনে ভাবতে লাগলাম। তখন ওয়াজেদ বলে উঠলো, ওই নীরব, ও মনে হয় সেদিনের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ মনে হয়, ওই যে আমাদের ভার্সিটিতে অনুষ্ঠান ছিল, তখন তো তুই আদির পোশাক পরেছিলি, তখন হয়তো তোকে দেখেছিল। এই আদিটা আবার কে? আরে তুই ওকে চিনবি না, আমাদের এলাকাতেই থাকে, অনেক বড় লোক বাবার একমাত্র ছেলে, অনেক দামি দামি পোশাক পরে, আর গাড়ি ছাড়া তো চলেই না। বাবা, সেই তো। যাই হোক, ওয়াজেদকে নিয়ে খাবার খা, টেবিলে সব রাখা আছে। উফ, অনেক বাঁচা বেঁচে গেলাম, মনে মনে বলে আমি আর অজিত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেলাম। অবশ্য তারই পর কথা পাল্টিয়েছে, এখন থেকে আমি আর অজিত একসাথেই থাকবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কাল ভার্সিটিতে যেতে হবে ভর্তি হওয়ার জন্য, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেই না রুম থেকে বের হয়েছি, তখনই মামুন হাজির। কি রে, ওয়াজেদ নাকি এসেছে? কোথায়, দেখলাম না তো। আরে অনেক রাত হয়ে এসেছে, তুই তো ঘুমিয়েছিলি তাই দেখিসনি। ভেতরে আছায় পরিচিত করে দেই। আচ্ছা চল। হাই, আমি ওয়াজিদ। আমি মামুন, কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? আরে তোমাদের কথা নীরব আমাকে বলেছে, তাই চিনতে কষ্ট হয়নি। ও আচ্ছা, তো আজকে তো ভার্সিটি যাবে? হ্যাঁ, ওই আর কি, যাবো। আচ্ছা ঠিক আছে, আসো নাস্তা করব। আমার আবার অফিসে যেতে হবে, সময় খুব কম। হ্যাঁ চল বলেই নাস্তা করতে গেলাম। গিয়ে দেখি বুয়া সব রেডি করে চলে গেছে। তারপর 4 জন মিলে নাস্তা করে নিলাম। আমি ও অজিত সবকিছু রেডি করে তারিফের সাথে চললাম নতুন ভার্সিটিতে। জানি না কেমন হবে নতুন ভার্সিটির মানুষ,
যত কষ্টই হোক না কেন আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমাদের পরিচয় কাউকে দেব না, সবাই জানবে আমরা পরিচয়হীন গরিব ছেলে। ভাবতে ভাবতে এই ভার্সিটিতে চলে আসলাম। না, ভার্সিটিটা দেখতে খারাপ না, ভালোই পরিপাটি। মনে হচ্ছে এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে বড়লোক ছেলেমেয়েরা পড়াশোনা করে। দোস্ত, এটাই আমাদের ক্যাম্পাস। হ্যাঁ, অনেক সুন্দর। দোস্ত, একটা কথা, এই ক্যাম্পাসের কয়েকটা ছেলে আছে, ওরা অনেক খারাপ। ওদের দেখিয়ে দিব, কিন্তু কখনো ওদের সাথে তর্ক করবি না। ও আচ্ছা, তাই? আচ্ছা ঠিক আছে। চল ভেতরে যাই। হ্যাঁ চল, বলে আমি ভিতরে গেলাম প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে। স্যার, আসতে পারি? হ্যাঁ আসো। বলার পরে আমরা ভিতরে গিয়ে স্যারকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। তারিফ, ওরা কারা? স্যার, ওরা আমার বন্ধু, একসাথেই থাকি। ওরা এই ভার্সিটিতে ভর্তি হবে। ও, কিন্তু তারিফ, এখন তো ওদের ভর্তি নেওয়া যাবে না। কেন স্যার? ওপর থেকে নিষেধ আছে, তাই আমি ওদের ভর্তি করতে পারবো না। কথাটা শুনে নিমিষেই তারিফের মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমাদের মনটা একটু খারাপ হয়নি, কারণ স্যার যদি আমার পরিচয় জানে তাহলে কারো পারমিশন ছাড়াই আমাদের ভর্তি করাবে। তারপর আমরা স্যারের রুম থেকে বের হয়ে ক্যান্টিনে বসলাম, কিন্তু তারিফের মন খারাপ। দোস্ত, সরি রে, আমি পারলাম না তোদের ভর্তি করাতে। আরে সমস্যা নেই, এখন হ্যাঁ ভর্তি হতে পারিনি, কিন্তু পরে তো নিশ্চয়ই ভর্তি নেবে। কোনো কথাই বলছে না। তবুও কত আশা করে তোমাদের নিয়ে আসছিলাম, কিন্তু ওই তারিফ, তুমি মন খারাপ করে আসছো কেন? এই যে দেখছো না, আমাদের একটুও মন খারাপ না। আর বলতে না দিই, আরে কোনো চিন্তা না, যা তোর ক্লাসের সময় হয়ে গেছে, তোর সাথে এই বিষয় নিয়ে পরে কথা হবে। ঠিক আছে, আমি ক্লাসে যাচ্ছি, কিন্তু ভাবিস না আমি স্যারকে আবার তোদের কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলিস। তারপরে তারিফ ক্লাসে চলে গেল। দোস্ত চল, প্রিন্সিপাল স্যারের কাছে যাব। হ্যাঁ চল, বলেই প্রিন্সিপাল স্যারের রুমের সামনে গেলাম। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। বলার পরে আমি আর ওয়াজিদ ভিতরে ঢুকলাম। আমাদের দেখেই, তোমরা আবার আসছো? বললাম না এখন কাউকে নিতে পারবো না। আসলে স্যার হয়তো আমাদের পোশাক দেখে আমাদের নিতে চাচ্ছে না। স্যার, আমার একটা কথা শুনুন। এসে বলো, কি বলবে? হাতে একটা কলম ঘোরাতে ঘোরাতেই বললো কথাগুলো। স্যার, মান্নান চৌধুরীকে চিনেন? স্যার ওয়াজিদের মুখে মান্না নামটা শুনে কলম ঘোরানো বন্ধ করে অবাক হয়ে বলল, কোন মান্নান চৌধুরী? তখনই ওয়াজিদ সঙ্গে সঙ্গে ওর ব্যাগ থেকে সব কাগজপত্র বের করে টেবিলে রাখলো। স্যার ওয়াজিদের কাগজগুলো দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, আরে তুমি মান্নান স্যারের ছেলে, আগে বলবে তো, তাহলে এত কষ্ট হতো না। আর আমার কি সৌভাগ্য, স্যারের ছেলে আমার এই ভার্সিটিতে ভর্তি হবে। এদিকে আমি মনে মনে ভাবছি, স্যার আপনি তো শুধু ওর পরিচয় জেনে এমন করছেন, কিন্তু আমার পরিচয় জানলে যে কি করবেন তা আপনি নিজেও জানেন না। ওয়াজিদ মিটি মিটি হাসছে। ঠিক আছে বাবা, তুমি সব কিছু দিয়ে যাও, চাইলে আজকে থেকেই ক্লাস করতে পারো, আমি এখনই সব বই দিচ্ছি। স্যার, আমি কিন্তু একা ভর্তি হতে আসিনি। ও আচ্ছা, তাহলে এই ছেলেও ভর্তি হবে, সমস্যা নেই। স্যার, ওর পরিচয় জানতে চাইলেন না? স্যার ওয়াজিদের কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। স্যার, নীরব গ্রুপের নাম শুনেছেন? যে কোম্পানি এখন টপ 1-এ আছে। হ্যাঁ এটাই তো সবাই জানে। ওর নাম নীরব, আর ওর বাবাই ওই কোম্পানির চেয়ারম্যান। কথাটা শুনে স্যার হাসবে নাকি কাঁদবে ভেবে পাচ্ছে না। স্যারের মাথায় শুধু একটাই প্রশ্ন, আমরা কেন ওনার ইউনিভার্সিটিতে ভর্তি হব? তাহলে তুমি নীরব? হ্যাঁ স্যার, আমি নীরব। তোমরা এত বড় লোক হওয়া সত্ত্বেও এই পোশাক পরেছো কেন? স্যার এটা অনেক কাহিনী, যা বলে একদিনই শেষ করতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, পরে একদিন সময় হলে বলিও। জি স্যার বলবো, কিন্তু স্যার আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা? স্যার আমাদের পরিচয় কেউ জানে না, শুধু আপনি জানলেন। আপনাকে কথা দিতে হবে আমাদের পরিচয় যাতে কেউ না জানে। ঠিক আছে, তোমরা যেমনটা চাও ঠিক তেমনই হবে, তোমাদের পরিচয় কেউ জানবে না। থ্যাংক ইউ স্যার। তারপর প্রিন্সিপাল স্যার আমাদের বইগুলো দিয়ে সবকিছু ঠিকঠাক করে তারিফের ক্লাসে নিয়ে গেল। তখন ক্লাসে স্যার পড়াচ্ছিলেন। এমন সময় প্রিন্সিপাল স্যার আমাদের নিয়ে ক্লাসে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। তারপর স্যার আমাদের পরিচিত করে চলে গেল। তারিফ তো অবাক হা হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তারপর সবার সাথে পরিচিত হয়ে আমি ওয়াজিদ ও তারিফ একসাথে বসলাম। কি রে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না বোঝার কি আছে, আমরা পরে স্যারের কাছে গিয়ে অনেক মিনতি করলাম। তারপর স্যারের দয়া হলো, এই আর কি। ও আচ্ছা, কিন্তু একদিনই সব কমপ্লিট করলো কিভাবে?
সেটা তো আমরা জানি না। জানিস, আমি স্যারের পা পর্যন্ত ধরেছি। বলিস কি? হয়তো এই জন্যই স্যারের দয়া হয়েছে। হোম। তারপর আমরা ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে বসে আড্ডা দিচ্ছি। দোস্ত, আজকে তোদের আমি খাওয়াবো, যা মন চাই খা। তুমি খাওয়াবে? তাহলে আমি বার্গার খাবো। ঠিক আছে, দাঁড়া আমি নিয়ে এসছি। এই বলে ক্যান্টিন থেকে 3টা বার্গার নিয়ে যে নাচতে যাব, তখনই কারো পায়ের সাথে আমার পা লাগতে ঠাস করে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে 3টা বার্গার পড়ে গেল। এই কে রে বলে সামনে তাকে দেখে একটা মেয়ে। ওয়াও, মেয়েটা তো হেব্বি দেখতে, সাথে 3টা মেয়েও আছে, কিন্তু চেয়ারে বসে পা টান টান করে রেখেছে, আর সে পায়ে লেগে আমি পড়ে গেছি। এই, তোর চোখ কানা নাকি, দেখিস না? কয়ে, আমার চোখ তো কানা না, ঠিকই তো আছে, কিন্তু আপনি এভাবে পা রেখেছেন কেন? এটা কারো বাবার জায়গা না, তাই আমার যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবে পা রাখবো। তোর কোনো সমস্যা থাকলে পাবনা যেতে পারিস। তারপর উঠে দাঁড়িয়ে বলে এইসব মেয়েগুলো হাসতে লাগলো। তখন আমার মাথাটা গরম হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, শত কষ্ট সহ্য হলেও চুপ থাকতে হবে। এটা ভেবেই কিছু না বলে মাথাটা নিচু করে আবার ক্যান্টিন থেকে বার্গার নিয়ে চলে আসলাম। কি রে, এত দেরি হলো কেন? আর বলিস না, তুই ঠিকই বলেছিলি, এই ভার্সিটির মেয়েরা তেমন সুবিধা না। হ্যাঁ, কিন্তু কেন? আর বলিস না, ওই যে মেয়েটা বলতে যাব, তখনই পেছন থেকে একটা ছেলে আমার কাঁধে হাত দিয়ে উঠতে বলল। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখি একটা ছেলে, দেখতে কালো, চুলগুলো বড়, আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু তার পেছনে আরো 5 থেকে 6টা ছেলে, মনে হচ্ছে এরা সবাই রেগে আছে। কিন্তু কেন? আমি তো কিছুই করিনি। তখনই হঠাৎ চোখ পড়লো সে মেয়েটা দূর থেকে আসছে, যে মেয়েটার পায়ের সাথে আমার পা লেগে পড়ে গিয়েছিলাম। কিরে, ভার্সিটিতে নতুন এসেই হিরো সাজতে চাস? না মানে ভাইয়া, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তখন এই ছেলেদের পেছন থেকে অন্য একটা ছেলে বলে উঠলো, শালায় ফিটার খায়, কিছু বোঝে না। তারিফ ওদের দেখে অনেকটা ভয় ভয় আছে, তাই চুপ করে আছে। ওদের এই কথা শুনে সঙ্গে সঙ্গেই অজিত রেখে ওদের মারার জন্য আগাবে, তখন আমি হাত দিয়ে ওকে থামিয়ে দিলাম। তুই নাকি নীলার সাথে বেয়াদবি করেছিস? কোন নীলা ভাইয়া? আমি তো নীলা নামের কাউকে চিনি না। তুই চিনিস না? বলে রেগে শার্টের হাতা গোছাতে লাগলো। তা দেখে সঙ্গে সঙ্গে তারিফ ছেলেটার কাছে গিয়ে, ভাই, ও নতুন এসেছে, তাই কিছু জানে না। ভাই, ওকে কিছু বললেন না, আমি ওকে বোঝাবো। ও নতুন এসেছে, ভালো কথা, কিন্তু ওকে তুই আগে আমাদের কথা বললি না কেন? বলে তারিফকে ঠাস করে একটা চড় দিল। সঙ্গে সঙ্গে আমার মাথা গরম হয়ে গেল। আমি যে ওই ছেলেকে মারার জন্য সামনে যাব, তখনই তারিফ আমাকে ধরে থামিয়ে দিয়েই, ভাই, ভুল হয়ে গেছে, আর হবে না, আমি ওকে সব বুঝিয়ে দিব। মনে থাকে যেন। আঙ্গুল নাড়াতে নাড়াতে কথাগুলো বলেই চলে গেল। আর ওই মেয়েটা ও তার বান্ধবীরা আমাদের দেখছে আর হাসছে। ওদের এই হাসি দেখে আমার অনেক রাগ হচ্ছে। মনটা চাইছে সামনে গিয়ে সবগুলোকে চড় দেই, কিন্তু এটা তো করা যাবে না, কারণ আমি ঝগড়া বা মারামারি করতে এখানে আসিনি, আমি পড়াশোনা করতে এসেছি। এই বলে নিজেকে রাখতে শান্ত করলাম। তখনই অজিত বলল, ওই তারিফ, ওই ছেলেটাকে? ও হচ্ছে মুন্না, নাহিম ভাইয়ের ছোট ভাই, এই ভার্সিটিতেই পড়ে, আমাদের এক ব্যাচ জুনিয়র। কি, আমাদের এক ব্যাচ জুনিয়র হয়ে এত সাহস? আর এই নাদিমটা আবার কে? এই এলাকার মাথা। এই এলাকার মাথা মানে? মানে নাদিম ভাই হচ্ছে এই এলাকার মাস্তান, সবাই ওনার কথাই চলে, এমনকি এই ভার্সিটিও। আর এমন কোনো কাজ নেই যে সে করে না, সবার সামনে মানুষ পর্যন্ত খুন করে। এই পর্যন্ত যারা মুন্না ভাইয়ের আবদ্ধ হয়েছে তাদেরই হাত পা সে ভেঙে দিয়েছে। বাবা, তাহলে তো মালটাকে একবার দেখতে হয়। কিন্তু মেয়েটার সাথে এই মুন্নার কি কানেকশন? আসলে এই মুন্না নীলাকে ভালোবাসে, তাই নীলার আশেপাশে কাউকে দেখলে তার 12টা বাজিয়ে দেয়। কিন্তু নীলা আমাদের ব্যাজের, আর আমার মনে হয় মুন্নাকে নীলা ভালোবাসে না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। চল এখন বাসায় যাই, সবাই আমাদের চিড়িয়াখানা প্রাণীর মতো দেখছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। তারপর আমরা 3জন বাসায় চলে আসলাম। মনের মধ্যে সেই রাগটা রয়ে গেছে। শালা নাদিমকে আগে দেখবো, তারপর আর ভাইকে। ওর এত বড় সাহস, ও আমাদের সামনে তারিফের গালে চড় মারে। ও এখনো জানে না আমরা কি জিনিস। সবাই বসে বসে কথা ভাবছি, তখন হঠাৎ ওয়াজেদ এসে, দোস্ত, আমি মানতে পারছি না, ওই শালাকে তো আমি দেখেই ছাড়বো। আমি সেটাই ভাবছিলাম, চল তাহলে সন্ধ্যার পরে একটু দেখে আসি কে নাদিম। হ্যাঁ, তা তো যাবই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা 3জন ছাদে বসে আছি, কথা বলছি। এখন প্রায় সন্ধ্যা, তাই এখন আমাদের যেতে হবে।
এই ভেবেই তারিফকে বললাম, আচ্ছা তারিফ, আমি আর ওয়াজিদ একটু বের হব, আসতে দেরি হতে পারে। বের হবি মানে? কোথায় যাবি? আরে তোকে তো বলা হয়নি, এক বিল্ডিংয়ে 2টা টিউশনি পেয়েছি, একটা আমি করব আর একটা ওয়াজিদ। জানিস দোস্ত, তারা না অনেক বড় লোক, স্যালারি অনেক দিবে বলেছে। ওয়াও, বলিস কি? তাহলে গিয়ে দেখ কি হই। হ্যাঁ, তাই তো তাড়াতাড়ি যেতে হবে। তারিফ, তাহলে আমরা যাই, তুই থাক। আচ্ছা ঠিক আছে। কথাটা বলার পরেই ছাদ থেকে নেমে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রিক্সা নিলাম। কিছুক্ষণ পরে রিক্সা আমাদের ভার্সিটির সামনে দাঁড়ালো, কিন্তু আমরা তো আর নাদিমকে চিনি না, কখনো দেখেছি বলে মনেও হয় না। যাই হোক, রিক্সাওয়ালাকে বলে দেখি চিনি কিনা। আচ্ছা ভাই, এখানে নাদিম ভাই বলে একটা লোক আছে, আপনি কি তাকে চিনেন? রিক্সাওয়ালা নাদিম নামটা শুনে কেমন যেন ভয় পেতে লাগলো। আচ্ছা, বলা লাগবে না, এই নাও তোমার ভাড়া। নীরব, চল। আসলে ওয়াজে তো বুঝেছে রিক্সাওয়ালা নাদিম নামটা শুনে ভয় পেয়েছে, তাই তাকে জিজ্ঞেস না করে চলে আসলো। শালা কে এই নাদিম, যাকে রিক্সাওয়ালা পর্যন্ত ভয় পায়? এটাই জানতে হবে। এই বলে একটা দোকানদারের কাছ থেকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, দোকানদার ভয় না করে নাদিমের ঠিকানা বলে দিল, যেখানে নাদিম আড্ডা দেয়। তারপর আমরা হেঁটেই নাদিমের ওখানে গেলাম। গিয়ে দেখি পুরনো একটা বাড়ি, কিন্তু লাইট জ্বলছে। আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকবো, তখনই 4 থেকে 5টা ছেলে এসে আমাদের সামনে দাঁড়ালো। ভাই, এখানে কি নাদিম ভাই আছে? নাদিম ভাইকে দিয়ে আপনার কি দরকার? কোনো কাজ করাবেন? না ভাই, ওনার সাথে একটু দেখা করব। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, নাদিম ভাই বললে ভেতরে যেতে পারবেন। এই বলে একটা ছেলে ভেতরে চলে গেল নাদিম ভাইকে বলার জন্য। কিছুক্ষণ পরেই ছেলেটা এসে, নাদিম ভাই আপনাদের ভেতরে যেতে বলেছে। কথাটা শুনে আমি রজিত ভেতরে ঢুকবো, তখন এই ছেলেটা বলে উঠলো, দাঁড়ান, ওই ওনাদের চেক করো। বলার পরে সবাই আমাদের চেক করলো, কিন্তু সাথে তো কিছুই নেই। তারপর আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখি একটা ছেলে চেয়ারে বসে আছে, তার পাশে অনেকগুলো ছেলে আছে। তাহলে এই ছেলের নামই নাদিম হবে। আমাদের বয়স একটু বড়, কিন্তু ছেলেটাকে আমার চেনা চেনা লাগছে। নাদিম আমাদের না দেখেই, কিরে, ছেলে দুটো ভিতরে এসেছে? বলেই সামনে তাকিয়ে হা হয়ে তাকিয়ে আছে। ওয়াজেদের আমি ছেলেটাকে দেখে বাবা চেকা খেয়ে গেলাম, কারণ এই নাদিম আর কেউই না, আমাদেরই বন্ধু। প্রায় 8 বছর আগে একটা ছেলে আমাকে মেরেছিল, তাই এই নাদিম ওই ছেলেটাকে অনেক মেরেছিল। সেই মার খেয়ে ছেলেটা মারা যায়। তখন ওকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু পরে আর কোনো খবর পাইনি। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। নাদিম আমাদের দেখে অনেক অবাক হয়ে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এসে আমার কাছে এসে, তুই নীরব না? হ্যাঁ আমি নীরব, কিন্তু নাদিম তুই এখানে? নাদিম আমার কথা শুনে সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরল। অনেক ভালো বন্ধু ছিলাম আমরা, কখনো নিজেদের সাথে ঝগড়া করতাম না। নাদিম যে একটু গরিব ছিল, তাই ওর যাবতীয় খরচ আমি চালাতাম। ও নিতে চাইতো না, কিন্তু আমি জোর করে দিতাম। কিন্তু আজ মনে হচ্ছে ও আর গরিব নেই। দোস্ত, তুই এত বছর পর আমার কাছে আসলি? দোস্ত, তুই যখন জেলে গিয়েছিলি, তারপর তোকে অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। ওখানকার ওসি বলেছিল তোর নাকি জামিন হয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? একদিনে জামিন হয়েছে, তারপর থেকে তোর বাবা মাকেও খুঁজে পাইনি। দোস্ত, এটা অনেক বড় একটা কাহিনী, পরে একদিন সব খুলে বলবো। কিরে, ও ওয়াজেদ না? হ্যাঁ, বলার পরে নাদিম ওয়াজেদের সাথে কোলাকুলি করলো। দোস্ত, তোকে কিন্তু অনেক মিস করতাম, সব সময় তোকে মনে পড়তো, কিন্তু এখন তো প্রায় ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, তোরা হঠাৎ করে আমার সন্ধান কোথায় পেলি? এটা ভাই কাহিনী, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। আর শোন, অনেক বছর পর দেখা হয়েছে, তাই আজকে জমিয়ে আড্ডা দেব। না রে দোস্ত, আজকে পারবো না, কালকে দিনে আড্ডা দেব। দেরি করে গেলে আবার বাসার গেট বন্ধ করে দেবে। আচ্ছা, তুই হঠাৎ এই জায়গায় কেন? আরে আর বলিস না, অনেক কাহিনী। আচ্ছা, যতই বড় কাহিনী হোক, তুই বল হঠাৎ এখানে কেন আসলি? আচ্ছা তাহলে শোন। তারপর নাদিমকে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললাম। ইস, আমি যদি আজকে তোর সাথে থাকতাম, তাহলে শালাদের সব কটাকে মেরে পুঁতে ফেলতাম। কিন্তু দোস্ত, তুই মুন্নার আচরণে কষ্ট নিস না। আসলে দোস্ত, মা বাবা মারা যাওয়ার পর ওকে অনেক আদর করে বড় করেছি, তাই আদর পেতে পেতে মাথায় উঠে গেছে। আরে সমস্যা নেই, মুন্না তো আমারও ছোট ভাই, ও আমার পরিচয় জানলে তেমন করতো না। বলার পরে দেখে একটা ছেলে আমাদের জন্য খাবার নিয়ে আসে। দোস্ত, খাবার নিয়ে আসছে, আমরা কিন্তু একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, বলেই 3 জন মিলে খাবার খেলাম। আচ্ছা, তারপর বল, তোদের ওখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? আর কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু দোস্ত তোকে একটা কথা রাখতে হবে। হ্যাঁ বল। আমাদের পরিচয় তুই কাউকে বলবি না, এমনকি মুন্নাকেও না।
কিন্তু কেন? দোস্ত আমি চাই না এখন আমাদের পরিচয় কেউ জেনে যাক, তাই বলছি। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, কিন্তু যখনই কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গেই আমাকে কল দিবি। আচ্ছা ঠিক আছে দোস্ত, এখন আমাদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল কথা হবে। এই তোরা ওদেরকে চিনে রাখ, ওরা আমার বন্ধু। তোরা আমাকে যেমন সম্মান করিস ওদেরকেও ঠিক এরকমই সম্মান দিবি। জি ভাই। পেছনে হাত দিয়ে মাথা নিচু করে বলল, দোস্ত যাই তাহলে, কাল দেখা হবে। দাঁড়া, তোদের আমি পৌঁছে দিচ্ছি। দোস্ত লাগবে না, আমরা যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। বলার পরে আমরা চলে আসলাম। বাসায় আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গেল। দরজা কলিং বেল বাজাতে মামুন এসে দরজা খুলে, কিরে এত দেরি হলো যে? আর বলিস না, তারা তো আমাদের না খেয়ে ছাড়লই না, তাই খেয়ে আসছি। ও আচ্ছা, এবার বল, কবে থেকে পড়াতে যেতে বলেছে? এই তো কাল থেকে। ও আচ্ছা, ভালো তো। তাহলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়, কাল তো আবার ভার্সিটিতে যেতে হবে। হ্যাঁ রে দোস্ত, অনেক ঘুম পাচ্ছে, তুই ঘুমিয়ে পড়। বলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আজ মনটা আমার অনেক ভালো। অনেক বছর পর নতুন এক বন্ধু দেখা পেলাম। নাদিম আমার এমন একটা বন্ধু ছিল যে কেউ যদি আমাকে কিছু বলতো তখনই ওর 12টা বাজিয়ে দিত। কিন্তু আজ সে নাদিম, আর এই নাদিমের মধ্যে দিন রাত তফাৎ। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে 3জন ভার্সিটিতে যাওয়ার জন্য রিক্সা উঠলাম। কিছুক্ষণ পর রিক্সা ভার্সিটির সামনে নামিয়ে দিল। তারপর ভিতরে ঢুকে অবাক হয়ে গেলাম, আর এখানে কি হচ্ছে? এত ভিড় কেন? দোষ, এখানে কি হয়েছে রে? এত ভিড় কেন? আমি তো জানি না এখানে কি হয়েছে। এই বলে বেরিয়ে সামনে যেতে দেখি একটা ছেলে সবার কাছে সাহায্য চাচ্ছে আর কান্না করছে। কিন্তু এই ছেলেকে সবাই চিড়িয়াখানার প্রাণীর মতো দেখছে, কেউ কোনো কথা বলছে না। তা দেখে আমার রাগ উঠে গেল। তাই সঙ্গে সঙ্গে কয়েকটা ছেলেকে সরিয়ে ভিতরে ঢুকতেই, এই যে ভাই, তোমার কি হয়েছে? ভাই, আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই বলে কি আমার মনে ভালোবাসা আসতে পারে না? আমি নীলাকে ভালোবাসতাম, তাই প্রপোজ করায় মুন্না ভাই আমাকে অনেক মেরেছে আর ভার্সিটি থেকে বের করে দিয়েছে। ভাই, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, যদি আমাকে এই ভার্সিটি থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যাব? আচ্ছা আমি দেখছি, তুমি কান্না থামাও, আসো আমার সাথে আসো। ছেলেটার হাত ধরে উঠেই ছেলেটা উঠে আমার সাথে আসতে লাগলো। উপস্থিত সবাই আমার দিকে তাকিয়েছে। তারপর আমি তারিফ আর ওয়াজেদ প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম ছেলেটাকে নিয়ে। প্রিন্সিপাল স্যার আমাকে ওয়াজেদকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে, তোমরা এখানে কিছু লাগবে? না স্যার, আমাদের কিছু লাগবে না, কিন্তু স্যার এই ছেলেটাকে নিয়ে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। না মানে আসলে বাবা, হয়েছে কি, তুমি তো আর নাদিমকে চিনো না, নাদিমের ছোট ভাই মুন্না, তাই মুন্না যা বলে তাই করতে হয়। তা না হলে তো বুঝতেই পারছো আমার কি হবে। স্যার আমি সব বুঝতে পারছি, তাই বলছি এই ছেলে বহিষ্কার ফিরে নিন। আর আপনার কোনো ভয় নেই, ওই নাদিম বা মুন্না আপনার কোনো কিছুই করবে না। কিন্তু কোনো কিন্তু না স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। ঠিক আছে বাবা, তাই হবে। স্যার এরকম কাণ্ড দেখে তারিফ হা হয়ে তাকিয়ে আছে, কারণ স্যার মুন্না বা নাদিমের কথা ছাড়াই অন্য কারো কথা শুনে না। আর সেখানে আমাদের কথা শুনে সব মেনে নিল। তারপর ছেলেটি স্যারের কথা শুনে আমার হাত ধরে, ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? আরে আরে ধন্যবাদের কি আছে, আমরা তো মানুষ, আর মানুষ তো মানুষের পাশেই থাকবে, এখানে ধন্যবাদের কিছুই নেই ভাই। আর হ্যাঁ, নীলা তো মনে হয় তোমাকে ভালোবাসে না, তাই বলছি ওর পেছন ঘোরা বাদ দাও। এই কথা বলে রুম থেকে বের হয়ে আসলাম। একটু পরে ক্লাস শুরু হবে, তাই তাড়াতাড়ি ক্লাসের দিকে যাচ্ছি। সাথে তারিফ আর ওয়াজেদ ছিল। তখনই হঠাৎ টাইলসে পা পিছলে সোজা ফ্লোরে পড়ে গেলাম। কিন্তু আমি একা না, আমার সঙ্গে ধাক্কা খেয়েই কিছু আমার উপরে পড়ে গেছে। আমি ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গে তাকাতে দেখি নীলা চিল্লাচ্ছে আর আমার বুকের মধ্যে কিল দিচ্ছে। তার মানে নীলা আমার উপরেই পড়েছে। আজ কিছু কপালে কি আছে আল্লাহ জানে। এই বলে নীলাকে ধাক্কা দিয়ে উঠে পড়লাম। নীলা রেগে তাড়াতাড়ি উঠেই আমাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো। এই যে শোনেন, আমি ইচ্ছে করে পড়ে যাইনি, পা পিছলে গিয়েছিল তাই। আর বলতে না দিই, এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে চিনিস? আমি ইচ্ছা করলে তোকে এখনই এই ভার্সিটি থেকে বের করে দিতে পারি। কোনো কথা বলছি না, আমি নিচের দিকে তাকিয়েছি। তোদের মতো ছোট লোকদের আমার চেনা আছে, সুন্দরী একটা মেয়ে দেখলেই গায়ে ঝাঁপিয়ে পড়ে। দেখুন, আমরা গরিব হতে পারি কিন্তু ওই রকম ছেলে না, বলে নীলার দিকে তাকাতেই ব্যাপাচাকা খেয়ে গেলাম। কারণ এই প্রথম আমি নীলার দিকে ভালো করে তাকালাম, তাও আবার কাছ থেকে। নীলা দেখতে তো মার্শাল্লাহ অপরূপ সুন্দরী, ওর চোখের দিকে তাকালে যেন ভালোবাসার আভাস পাওয়া যায়। আমি এখন বুঝতে পারছি ইউনিভার্সিটি সবাই নীলার পিছনে কেন ঘুরে। আরে তোর মতো সব ছেলেরাই একই কথা বলে, ফালতু কোথাকার। নীলার এই কথাগুলো শুনেই ওয়াজেদের রাগ আরো বেড়ে গেল। মনে হচ্ছে এখনই নীলাকে চড় দেবে। কিন্তু আজ আমি সব ছেলেদের মতো নীলার প্রেমে পড়ে গেলাম। কি আছে ওর মায়াবী মুখটায়,
আর চোখের ভিতর যে ভালোবাসা লুকানো আছে তা নিমিষে আমার মনটা কেড়ে নিয়েছে। হঠাৎ ওয়াজেদ রেগে নীলাকে চর মারার জন্য সামনে আসবে, তখন আমি হাত দিয়ে ওয়াজেদকে থামিয়ে দিলাম। নীলা রেগে হন হন করে চলে গেল অন্য ক্লাসে। নীলা আমাদের ব্যাচের, কিন্তু অন্য ক্লাসের। নীলা চলে যাওয়ার পরে তারিফ বলল, এই নীরব, ও যাই বলেছে, তুই আবার জবাব দিতে গেলি কেন? এখন আমাদের অবস্থা কি হবে জানিস? যা হবার পরে দেখা যাবে, এখন চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তারপর তিনজন মিলে ক্লাসে গিয়ে বসলাম, কিন্তু আমার একটু ভালো লাগছে না। শুধু নীলার মায়াবী মুখটা আমার সামনে ভেসে উঠছে। সারাটা ক্লাস এভাবেই চলে গেল। আমি কখনোই ভাবিনি এই নীলার প্রেমে পড়ে যাব, কিন্তু কিভাবে কি হলো বুঝলামই না। শুধু চোখের দিকে তাকাতেই কাত হয়ে গেলাম। ক্লাস শেষ, তাই আমরা আস্তে আস্তে বের হয়ে ক্যান্টিনে গিয়ে বসলাম। কিন্তু তারিফ বারবার বলছে বাসায় চলে যেতে, কিন্তু আমি আর ওয়াজেদ কেউ ওর কথা শুনছি না। আচ্ছা, একটা মেয়ের এত রাগ আর এত অহংকার কিভাবে থাকে? আরে ওরা বড় লোক, তাই এত অহংকার, আর এমনিতেই ওর রাগটা একটু বেশি। আচ্ছা সব বাদ দে, এখন বল কি খাবি? দোষ, আমার কাছে টাকা নাই। আরে বেটা, আমি আছি কি করতে, আমার কাছে আছে, কি খাবি বল। তখন একটা ছেলে এসে আমাদের সামনে 3টা কোকা-কোলা দিয়ে বলল, মামা আগে কোকা কোলা খাও, তারপর অন্য কিছু। কথাটা শুনে ওয়াজেদ দাঁড়িয়েই, কি হলো, আপনার কাছে কি আমরা কোকোকোলা চেয়েছি? তখনই ওয়াজেদের জবাবে মুন্না এসে বলল, চাস নাই তো কি হয়েছে, আমি দিছি, খা, তারপর অন্য কিছু খাওয়াবো। মুন্নার কথা শুনে ওয়াজেদ রেগে বলল, যদি না খাই কি করবি? ওয়াজেদের কথা শুনে তারিফ সঙ্গে সঙ্গে ভয়ে চুপসে গেল। আর ক্যাম্পাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এই কি বললি তুই, আবার বলতো। যদি না খাই তাহলে কি করবি তুই? শালা আজকে তুই গেছস। কথাটা শুনে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল, কারণ মুন্না আর ওর সব বন্ধুদের সঙ্গে তো আমরা পেরে উঠবো না। যদি মুন্না উল্টাপাল্টা কিছু করে ফেলে, এই কথা ভেবে সঙ্গে সঙ্গে নাদিমকে কল দিলাম। হ্যালো, কে? দোস্ত, আমি নীরব। হ্যাঁ দোস্ত বল, কেমন আছিস? দোস্ত পরে বলবো, এখন একটু সমস্যায় পড়ছি, তাড়াতাড়ি আইতো। কি বললি তুই? কই আছিস সেটা বল। এই তো ক্যাম্পাসে। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। এই মুন্না, ওকে দে। আমার কথা শুনে ক্যাম্পাসের সব লোক অবাক হয়ে তাকিয়ে আছে, আর সঙ্গে সঙ্গে মুন্না পিছনে তাকে দেখে আমি দাঁড়িয়ে। এই তুই আমাকে চিনিস? শালা তোকে আর ওকে এখানেই পুঁতে ফেলবো। বলার সঙ্গে সঙ্গে 5টি কালো রঙের গাড়ি এসে হাজির। সবাই এই গাড়িগুলো দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে, অবশ্য একটু ভয় পাচ্ছে, কিন্তু কারা এই গাড়িতে এগুলোই ভাবছে। মুন্না এই গাড়িগুলো দেখে সঙ্গে সঙ্গে ওয়াজেদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে আস্তে আস্তে গাড়ির কাছে গেল। তখনই সব গাড়ি থেকে অনেকগুলো ছেলে নামার পরে একজন নামলো। তখনই গাড়ি থেকে যে নামলো তাকে দেখে তো আমার চোখ পেলায় কপালে ওঠাটা ভাব। এটা আর কেউই না, আমাদের বন্ধু নাদিম। আমি কল করায় 5টি কালো গাড়ি নিয়ে এসেছে। নাদিমকে দেখে ভার্সিটি সবাই ভয় পাচ্ছে, এমনকি তারিফও ভয় চুপসে গেছে, কোনো কথাই বলছে না। ভাইয়া তুমি আবার এখানে আসতে গেলে কেন? এই মুন্না, এখানে কি হয়েছে? না ভাইয়া, তেমন কিছু হয়নি। কিছু না হলে এখানে এত ভিড় কেন? বলে সামনে তাকা দিয়ে দেখলো ওয়াজেদ মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে নাদিম চারপাশে তাকিয়ে দেখলো আমি দাঁড়িয়ে আছি। নাদিম আমাকে দেখে আমার কাছে আসতে যাবে, তখনই আমি ওকে চোখ দিয়ে ইশারা দিলাম আমার কাছে না আসার জন্য। বুঝতেই পারছি নাদিম অনেক রেগে গেছে, কিন্তু আমি না করে আমার কাছে না আসি। এই মুন্না, তোর সব বন্ধুদের নিয়ে গাড়িতে ওঠ। হ্যাঁ ভাইয়া, উঠছি। বলে ওর সব বন্ধুদের নিয়ে গাড়িতে উঠলো। তারপরে ওরা চলে গেল। ওয়াজেদ আমার সামনে এসে, দোস্ত এটা কি হলো? আমি সঙ্গে সঙ্গে ওয়াজেদকে চোখ দিয়ে ইশারা দিলাম চুপ থাকার জন্য। আমি বারবার তোদের বলেছিলাম ওই মুন্নার সাথে ঝগড়া না করতে। দেখেছিস একটু আগে কে এসেছিল? হ্যাঁ দেখলাম তো, কিন্তু কে সে? শালা এটাই তো মুন্নার বড় ভাই, সবাই যাকে নাদিম ভাই বলে চিনে। সে এখানে অনেক ডেঞ্জারাস। মুন্নার সাথে তোদের এমন করা ঠিক হয়নি। চল তাড়াতাড়ি বাসায় যাই। হ্যাঁ বাসায় তো যাবই, কিন্তু দোস্ত একটা কাজ আছে, তুই বাসায় যা, আমরা একটু পরে আসছি। এই তোরা কি পাগল হয়ে গেছিস? এখন যদি ওই নাদিম ভাই তোদের কথা জানতে পারে তাহলে তোদের কি হবে ভাবতে পেরেছিস? আরে সমস্যা নেই, নাদিম ভাই আমাদের দেখবেই না, তুই বাসায় যা, আমরা ঠিকই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। তখনই ওয়াজেদ আমাকে বলল, কিরে, আমি তো কিছুই বুঝতে পারছি না, নাদিম এসে সবাইকে নিয়ে চলে গেল কেন? সব জানতে পারবি, এখন তাড়াতাড়ি চল, নাদিম আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর দুজন মিলে নাদিমের ওখানে গেলাম, যেখানে নাদিম আড্ডা দেয়। গিয়ে দেখি নাদিম একটা চেয়ারে বসে আছে, আর ওর পাশে 2টা চেয়ার ফাঁকা পড়ে আছে। ওর সব লোক ওর পেছনে দাঁড়িয়ে আছে।
আর ওর ভাই মানে মুন্না ও তার সব বন্ধু নাদিমের সামনে হাতগুলো পেছনেতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আর ওয়াজেদ ওদের সামনে যেতেই হ্যাঁ নীরব আয়। বলার পরে মুন্না ও তার বন্ধু আমাদের দিকে তাকিয়ে আছে, ঠিক যেন ভূত দেখছে। আমি গিয়ে সোজা নাদিমের পাশের চেয়ারে বসলাম, আর ওয়াজেদ আমার পাশে। মুন্না এদিকে আয়। বলার পরে মুন্না চুপ করে আমাদের সামনে আসলো। তখনই নাদিম উঠে মুন্নার গেলে ঠাস ঠাস করে দুইটা চড় দিই। এই বড় হয়ে গেছিস তুই, ওদের গায়ে কেন হাত দিয়েছিস? ভাইয়া ওরা আমাকে। বলতে যাবে তখনই নাদিম মুন্নাকে আরেকটা চড় দিই। এই ওরা মানে? তুই চিনিস ওদের? ওরা কারা? না ভাইয়া। ওরা আমার সেই ছোটবেলার বন্ধু নীরব আর ওয়াজেদ। এই তুই ভুলে গেছিস? এই নীরব তোকে কত আদর করতো আর কত চকলেট কিনে দিত, কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না তোকে এত কিছু কিনে দেওয়ার, কিন্তু এই নীরব তোকে অনেক কিছুই কিনে দিত। গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। তখনই মুন্না নাদিমের কথা শুনে, তাহলে উনি আমার সেই নীরব ভাইয়া? আমার দিকে তাকেই, হ্যাঁ এটাই তোমার সেই নীরব ভাইয়া। কথাটা শুনে মুন্নার চোখ ছলছল করতে লাগলো। সঙ্গে সঙ্গে মুন্না এসে আমার পা চাপটে ধরে, ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে মুন্নাকে উঠিয়ে আমার বুকে জড়িয়ে ধরেই, ধুর তোর ভুল হতে যাবে কেন? তুই যদি আমাকে চিনতি তাহলে তোর এমন করতি না। তারপর মুন্না ওয়াজেদের কাছে কেউ ক্ষমা চাইল, আর তখনই ওয়াজেদ মুন্নাকে ক্ষমা করে দিল। আচ্ছা ভাইয়া, তোমরা এই বাড়িতে কিভাবে আসলে? তা অনেক কথা, পরে একদিন বলবো। কিন্তু শোন, আর অন্য কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, বড়দের সম্মান করবি, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এখন তো হয়ে গেল, চল সবাই মিলে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। আচ্ছা চল, বলে সবাই মিলে রেস্টুরেন্ট থেকে খেয়ে বসে আছি। ভাইয়া আজকে কিন্তু আমাদের বাড়িতে তোমার যেতে হবে। আরে না না, আজকে না, পরে একদিন যাব, আমার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে। আচ্ছা যাবি যখন আমার গাড়িতে করে যা। না রে দোস্ত, অন্য একদিন, আজকে হেঁটেই যাব। ভাইয়া গাড়িতে করে গেলে হতো না? আরে সমস্যা আছে, পরে সব বলবো, এখন আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। তারপর ওয়াজেদের আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজায় কলিং বেল বাজাতে মামুন এসে খুলে দিল। কে রে তুই এত তাড়াতাড়ি? কি রে তোরা ঠিক আছিস? হ্যাঁ আমরা তো ঠিকই আছি, কিন্তু কি হয়েছে বলতো? আরে তারিফ বললো তোদের নাকি এই নাদিম ভাইয়ের ছোট ভাই মেরেছে, তাই তো তাড়াতাড়ি চলে আসলাম। আরে না, তারিফ মিথ্যা বলেছে। হ্যাঁ একটু ঝগড়া হয়ে যায়, কিন্তু ও আমাদের কিছুই করতে পারেনি। দেখ দোষ, তুই নাদিম ভাইকে চিনিস না, সে কিন্তু খুব সাংঘাতিক একজন লোক, তোদের তো মারবেই, সাথে আমাদেরও মারবে। আরে কোনো সমস্যা হবে না, তোরা চিন্তামুক্ত থাকতে পারিস, বলে ভিতরে প্রবেশ করলাম। তারপর আমরা সবাই একসাথে ছাদে আড্ডা দিয়ে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখছি নীলা আমার রুমে এসে আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। আমি নীলাকে দেখে আস্তে আস্তে ওর কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। তখন ওয়াজেদ চিল্লে উঠল, এই স্যার আমি কিছু করিনি। আমি ওয়াজেদের কথা শুনে তাকে দেখি আমি ওয়াজেদকে জড়িয়ে ধরে আছি। সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিয়ে, দোস্ত কিছু মনে করিস না, আসলে আমি স্বপ্নে একজনকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু এখানে তো সমস্যা হলো। ও আচ্ছা, তাহলে তুই স্বপ্নে এক মেয়েকে জড়িয়ে ধরেছিলি? হ্যাঁ। মামা বল না, মেয়েটি কে ছিল? আরে মেয়েটার কেউই না, স্বয়ং নীলা। কি, তুই ওই মেয়েটাকে স্বপ্নে জড়িয়ে ধরেছিস? শালা, দেশে কি মেয়ের অভাব পড়েছে? দোস্ত কি করব বল, ওকে দেখার পরে আমার মনটা চুরি করে নিয়ে গেছে, আর এই জন্যই হয়তো স্বপ্নে চলে এসছে। দোস্ত, নীলা যে অহংকারী, তবুও চেষ্টা করে দেখ, হতে পারে। হ্যাঁ রে দোস্ত। তারপর সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিনজন ঠিক সময় ভার্সিটি গেলাম। ভার্সিটির গেট দিয়ে ঢোকার পরে দেখি মুন্না আর ওর বন্ধুরা মিলে সব ছেলে মেয়েদের চকলেট দিচ্ছে। মুন্না আমাদের দেখে দৌড়ে আমাদের দিকে আসতে লাগলো। মুন্না দৌড়ে এসে দেখে তারিফ বলল, দোষ, মুন্না আসছে। সমস্যা নেই বলার পরে মুন্না আমার কাছে এসে, নীরব ভাইয়া তোমার কথা মতো সবকিছু করছি, এই নাও এগুলো তোমার জন্য। মুন্নার এরকম আচরণ দেখে তারিফ হা হয়ে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে কি ব্যাপার, গতকাল মুন্না আমাদের মারার জন্য উতলা ছিল, আর আজকে এসব কি বলছে, আর আমি মুন্নাকে কি বলছি যার কারণে এমন করছে। ভালো করেছিস, এখন চল ক্যান্টিনে যাই। আমার কথা শুনে তারিফ মনে হয় আকাশ থেকে পড়লো, ওর মাথায় কিছুই ঢুকছে না, শুধু একটা কথাই ভাবছে যে মুন্নাকে সবাই ভাই না বলে কথাই বলতো না, আর সেখানে আমি তুই করে বলছি, আর মুন্না আমাকে ভাইয়া ডাকছে।
তারিফ মনে মনে ভাবলো, না আমাকে জানতে হবে এই নীরব আসলে কে। আর প্রিন্সিপাল স্যারও নীরব আর ওয়াজেদকে দেখলে ভয় পায়, কিন্তু কেন? তখন আমি দেখলাম তারিফ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। এই তারিফ, কি ভাবছিস তুই? কই কিছু না তো। এখন বল, তোরা কি খাবি? সব টাকা ওয়াজেদ দেবে। না ভাইয়া, এটা হবে না। আজকের খাওয়ার বিল আমি দিব। আচ্ছা ঠিক আছে। বলার পরে আমরা গল্প করতে করতে খেতে লাগলাম। তখন এদিকে লাল রঙের একটা গাড়ি এসে সোজা ভার্সিটির ভিতরে ঢুকলো। সবাই হা হয়ে গাড়িটির দিকে তাকিয়ে আছে। মুন্না, এই গাড়িতে করে কে আসে রে? ভাইয়া, আসলে নীলাফু আসছে। নীলাপু মানে? তুই না নীলাকে ভালোবাসিস, তাহলে আপু বলছিস কেন? না ভাইয়া, ভালোবাসতাম কিন্তু এখন বাসি না। আসলে নীলাফু আমার বড়, তাই আর কি। হ্যাঁ বুঝেছি, আর বলতে হবে না। এখন শোন, নীরবের জন্য নীলাকে ঠিক করেছি, কেমন হবে? তাই নাকি ভাইয়া? ওয়াজেদের কথা শুনে তারই ভ্যাবাচেকা খেয়ে গেল, কিন্তু মুন্না সামান্য বলে ভয় কিছুই বলতে পারছে না। আরে ও হয়ে আর কি। ভাইয়া, বুঝে গেছি। তার মানে তুমি নীলাফুকে ভালোবাসো? জানি না, এখন ক্লাসে যা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, ক্লাসে তো সবাই যাব, তার আগেই একটা কাজ সেরে ফেলছি। বলেই নীলার কাছে ধরে গেল। ওয়াজেদ আমি তারিফ হা হয়ে তাকিয়েছি। নীলা কেমন কি বলবে, হয়তো আমার কথাই বলবে। তখনই দেখতে পেলাম মুন্না নীলাকে ডাক দিয়ে কি যেন বলছে, আর নীলা কিছুক্ষণ পর পর আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। কিছু বুঝতে পারছি না। তখনই তারিফ বলল, এই নীরব, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে সময় হোক, ঠিকই বুঝবি। দোস্ত, নীলা তোর দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু কি বলছে মনে হয় কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা সমস্যা নেই, ক্লাস শেষ হলে মুন্নার কাছ থেকে সব জেনে নিব। দোষ, একটা কথা বলবো? হ্যাঁ বল। যেই মুন্না গতকাল তোদের মারতে চেয়েছিল, আর আজকে ও তোদের ভাইয়া ভাইয়া বলে ডাকতেছে, আর তোরা ওকে তুই করে বলছিস। দোষ, বল তো ঘটনা কি? হ্যাঁ বলবো, কিন্তু এখন না, ক্লাস শেষ হোক তারপর। চল, দেরি হয়ে যাচ্ছে। বলবি কিন্তু। হ্যাঁ বলবো। বলে আমরা ক্লাসে চলে গেলাম। তারপর ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি। তখনই তারিফ বলল, এবার কিন্তু সব বলতে হবে, একটা কথাও লুকাবি না। আমি তারিফের কথা শুনে ওয়াজের দিকে তাকাতে ওয়াজেদ চোখ দিয়ে ইশারা দিল সব বলে দিতে। তারপর আর কি করার, আমি আমার আর ওয়াজেদের সম্পর্কে সব বলে দিলাম। সব তো শুনলি দোস্ত, আমাকে ভুল বুঝিস না। দোষ, একটা মানুষের ভিতরে এতটা কষ্ট থাকতে পারে জানা ছিল না। আর ওই রকম বন্ধু থাকার থেকে না থাকাই অনেক ভালো। সব তো শুনলি, কিন্তু মুন্নার ব্যাপারে জিজ্ঞেস করলি না। হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। এবার বলতো, মুন্না হঠাৎ করে পাল্টে গেল কিভাবে? নাদিমকে তো চিনিস? হ্যাঁ, নাদিম ভাইকে তো সবাই চিনে। নাদিম আমাদের বন্ধু। কথাটা শুনে তারিফ ঠিক আকাশ থেকে পড়ল। কি? নাদিম ভাই তোদের বন্ধু? মজা করছিস তাই না? আরে না, মজা করবো কেন, আসলে আমরা ওকে চিনতাম না। এই যে যেদিন মুন্না তোকে চড় দিল, সেদিন টিউশনির নাম করে নাদিমের সাথে দেখা করতে গিয়েছিলাম, শুধু একটিবার নাদিমকে দেখার জন্য। কিন্তু ভাগ্যে থাকলে যা হয়, গিয়ে দেখি এই নাদিম আমাদের ছোটবেলার সেই বন্ধু। তারপরে আমি ওকে নিষেধ করেছিলাম আমার পরিচয় মুন্নাকে না দিতে, কিন্তু গতকাল মুন্না যা করেছিল, তখন বাধ্য হয়ে আমি নাদিমকে কল দিই। আর আমার কল পেয়ে নাদিম গাড়ি নিয়ে ছুটে চলে আসে। ও আচ্ছা, এজন্যই তো বলি নাদিম তোদের কিছু না বলে মুন্নাকে কেন নিয়ে গেল। হ্যাঁ, তারপরে আমরা নাদিমের কাছে যেতেই নাদিম আমাদের পরিচয় মুন্নাকে বলে দিল। তারপরে মুন্না আমাদের কাছে ক্ষমা চেয়েছিল, আর আমরাও ক্ষমা করে দিয়েছি। দোস্ত, আমার না এখন তোদের স্যালুট করতে ইচ্ছা করছে। ধুর, এটা কোনো কথা হলো? বলতে না বলতে দেখি নীলা আমাদের দিকে আসছে। দোস্ত, নীলা আসছে। দোস্ত, এখন কি করব? শালা তুই এখানেই বস, আমরা অন্য চেয়ারে বসছি। বলে ওয়াজেদ আর তারিফ পিছনে চেয়ারে বসলো। নীলা আমার কাছে আসতে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আসলে কখনো কাউকে ভালোবাসিনি, এটাই আমার প্রথম ভালোবাসা, হয়তো এই জন্যই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি? আমি অল টাইম ভালো থাকি। আচ্ছা, বসতে পারি? হ্যাঁ বসুন। তারপর নীলা আমার সাথে বসতে এই বুকের বাবাসটা কেমন যেন ওতলা হয়ে উঠছে। ভালোবাসেন আমাকে? আমার দিকে তাকিয়ে হঠাৎ নীলার মুখ থেকে এ কথা শুনে অবাকে বললাম, কতটা ভালোবাসেন? কতটা ভালোবাসি জানি না, কিন্তু সবসময় আপনার মুখটা আমার চোখের সামনে ভাসে, এমনকি স্বপ্নে আপনাকে দেখতে পাই। ও আচ্ছা, ঠিক আছে, কাল আমাদের দেখা হবে।
আমি নীলার কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ এত তাড়াতাড়ি নীলা রাজি হয়ে গেল। যাই হোক, আমি কখনই নীলাকে হারাতে দেব না। আচ্ছা আজ আমি যাই, কাল ভার্সিটির পেছনে পুকুর পাড়ে দেখা হবে। আচ্ছা, আমি কি আপনাকে পৌঁছে দেবো? না না, আমি যেতে পারবো, আমার গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। তারপর নীলা চলে গেল। তখনই ওয়াজেদার তারিফ এসে, মামা কাজ হয়ে গেছে? দোষ, আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। আরে সন্দেহ করার কি আছে, দেখলি না কাল দেখা করতে বললো। তবু আমার মনে হয় এখানে কোনো একটা সমস্যা আছে। নীলা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল, ভাবতেও অবাক লাগে। আরে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। এ নীরব, কাল যখন দেখা করতে বলেছে তুই কালকেই ওর সাথে দেখা করে ফুল দিয়ে প্রপোজ করবি। তা তো বলতে হবে, কিন্তু দোস্ত আমার তো হাঁটু কাঁপে। ধর বেটা, সমস্যা নেই, তোর হাঁটুতে স্টেপ মেরে দিব, আর কাঁপবে না। ঠিক আছে দোস্ত, তাই হবে। তারপর আমরা বাসায় চলে গেলাম। পরের দিন ঠিক সময় ভার্সিটি গেলাম। একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে। নীলা পুকুর পাড়ে দেখা করবে বলেছিল, তাই পুকুর পাড়ে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে নীলা আসলো। নীলা একটা ড্রেস পরে। তখনই নীলাকে দেখতে এতই সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না। আমি নীলাকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়েই আমার হাতের ফুলটা নীলাকে দিলাম। নীলা ফুলটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আই লাভ ইউ নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার কথা শুনে নীলা হিহি করে হাসতে লাগলো। কি হলো নীলা, হাসছো কেন? নীলা আমার কথা কানে না তুলে ওর মতো হাসতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ নীলা এমন করে হাসছে কেন, কিন্তু হাসিটা আমার কাছে কেমন যেন রহস্যময় লাগছে। তখন হঠাৎ দেখলাম আমাদের দিকে 6 থেকে 7টা মেয়ে হাসতে হাসতে আসছে। নীলা এসব কি? ও হেসে যাচ্ছে। যখন এই মেয়েগুলো আমাদের সামনে আসলো তখনই নীলা হাসতে হাসতে বলল, আই এম সাকসেস। বলার পরে সব মেয়েরা সহ নীলাও হাসতে লাগলো। এ নীলা, কি হয়েছে? বলার সঙ্গে সঙ্গে নীলা ঠাস করে একটা চড় দিয়ে, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরলি কেন? সবার সামনে নীলা আমাকে চড় দিল। এত লজ্জা পেলাম যে আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না। নীলা তুমি? আসলে নীলা অনেক জোরে চড়টা মেরেছে, তার জন্য অনেক ব্যথা পেয়েছি। এই চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তুই কি ভেবেছিস আমার মতো মেয়ে তোকে ভালোবাসবে? তখনই নীলা বলে উঠলো, যার কিনা কোনো পরিচয় নেই, থাকে ওই বস্তির মতো একটা ফ্ল্যাটে, ওইরকম ছেলেকে আমি ভালোবাসবো? আরে তোর সাথে এটা জাস্ট ফান ছিল, জানি সে ফানের জন্য কত টাকা পেয়েছি। নীলার কথা শুনে আমার চোখ ছলছল করতে লাগলো, যে কোনো সময় গড়িয়ে পানি পড়বে। 20,000 টাকা পেয়েছি বলে আবার হাসতে লাগলো। আর নীলার সঙ্গে সঙ্গে সব মেয়েগুলো হাসতে লাগলো। আমি শুধু নীলার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি, চোখ দুটো ছলছল করছে, সবকিছু আপসে আপসে দেখছি। তখনই চোখের পানি পড়তে লাগলো। এই তোরা চল, আমার কাজ শেষ, এখন ভালো একটা রেস্টুরেন্ট নিয়ে তোদের খাওয়াবো। বলেই চলে গেল। নীলা চলে যাওয়ার পরে বুকের মধ্যে অজানা একটা কষ্ট ভর করলো, যে কষ্টের ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না। সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। একটা মেয়ে এতটা স্বার্থপর কিভাবে হতে পারে? তখন ওয়াজেদার তারিফ দৌড়ে আসলো। এসে দেখে আমি চিৎকার দিয়ে কান্না করছি। ওয়াজেদার তারিফ সঙ্গে সঙ্গে আমাকে ধরেই উঠি। ওই নীরব, কি হয়েছে? দোস্ত, নীলা আমার সাথে অভিনয় করেছে রে। নীলা আমাকে ভালোবাসেনি। বলিস কি, নীলা তোর সাথে অভিনয় করেছে? আমি আগেই বলেছিলাম এখানে একটা সমস্যা আছে, তোরা তো আমার কথা শুনলি না। আমার থেকে বেশি তো নীলাকে তোরা চিনিস না। দোস্ত, এখন এগুলা বাদ দে, চল ক্লাস করব না, বাসায় যাই। হ্যাঁ চল। বলে আমাকে ধরে নিয়ে বাসায় গেল। আমার চোখ বেয়ে শুধু পানি পড়ছে। যাকে এত ভালোবাসলাম সে আমার সাথে এত বড় প্রতারণা করলো। দোস্ত, তুই কান্না করিস না প্লিজ, আমি সব দেখছি। ওই নীলাকে তো আমি দেখে নিব। 2বার রিং হওয়ার পরেই মুন্না ধরল। হ্যাঁ ভাইয়া, তোমরা কোথায়? আমরা বাসায় চলে আসছি, তুই কোথায়? ভাইয়া আমি তো ক্লাসে আছি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? তাহলে আমি চলে আসছি। সমস্যা একটা হয়েছে, কিন্তু পারলে চলে আয়। হ্যাঁ ভাইয়া আসছি, কিন্তু কোথায় আসবো? আমাদের বাসায় চলে আয়। আচ্ছা ভাইয়া, আমি আসতেছি। বলেই মুন্না ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়লো। তারপর গাড়িতে করে সোজা আমাদের বাসায় চলে এলো। কি হয়েছে ভাইয়া? তাহলে শোন। কি, নীলা নীরব ভাইয়ের সাথে এরকম করছে? আমি নীলাকে ছাড়বো না, ওকে এর উচিত শিক্ষা আমি দিব। তখনই আমি মুন্নার কণ্ঠে পেয়ে রুম থেকে বের হয়ে দেখি মুন্না সোফায় বসে আছে আর অনেক রেগেও আছে। মুন্না আমাকে দেখেই, ভাইয়া নীলা তোমার সাথে এমন করছে,
তুমি আমাকে আগে বলবে না কেন? কি বলবো রে, আসলে কপালটাই খারাপ। মা বাবা থাকতেও নেই, আর এদিকে তাকে এত ভালোবাসলাম, সে আমার সাথে এমনটা করলো। বলার পরে আমার চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। ভাইয়া, তুমি যাই বলো, আমি নীলাকে ছাড়বো না। ওকে আমি এর উচিত শিক্ষা দিব। না না মুন্না, তুই কি কিছুই বলিস না। আসলে জোর করে ভালোবাসা হয় না, হয়তো আমাকে কখনো ভালোবাসেনি, আর এটাও প্রতিশোধ নিয়েছি। ভাইয়া, তুমি বললে বলে নীলাকে আমি কিছু করব না। না হলে ওকে এমন শিক্ষা দিতাম ওর বাপের নাম ভুলে যেত। তখনই হঠাৎ ওয়াজেদের মোবাইলটায় কে যেন কল দিল। দোস্ত, বাবা কল দিয়েছে। ও আচ্ছা, কথা বলে দেখ কি বলে। হ্যাঁ বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? ওয়াজেদ বাবা, কেমন আছিস তুই? এই তো বাবা, তোমাকে ছাড়া যেমন থাকি, তোর মা মাঝে মাঝে তোর জন্য কান্না করে। বাবা, তুমি মাকে একটু কান্না করতে নিষেধ করবা। আচ্ছা ওয়াজেদ, নীরব কোথায়? এই তো বাবা, আমরা পাশেই। কেন? আসলে হয়েছে কি, নীরবের মায়ের অবস্থা তেমন ভালো না। নীরবের জন্য শুধু কান্নাই করে, ঠিকমতো খায়ও না। আর নীরবের বাবা আমার কাছে এসে অনেক কান্না করে, কিন্তু তুই নীরবের কথা বলতে নিষেধ করায় আমি এতদিন বলিনি, কিন্তু আর পারলাম না। আজকেও নীরবের বাবা আমার কাছে এসে অনেক কান্না করেছে, আর আমি যখন শুনলাম নীরবের মা অসুস্থ, তখন তোকে বলে দিলাম। বাবা, আঙ্কেল এখন কোথায়? আছে আমার পাশেই। বাবা, 1 মিনিট। বলে আমাকে বলল, দোস্ত, তোর আম্মুর শরীর ভালো না। কি? আম্মুর শরীর ভালো না? কি হয়েছে আম্মুর? আসলে তোর আম্মু তোর জন্য কান্না করতে করতে ভেঙে পড়েছে, আর তোর বাবাও তার ভুল বুঝতে পেরেছে, তাই তোর সাথে কথা বলতে চাই। ওয়াজেদের কথাটা শুনে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। দোস্ত, তোর বাবার সাথে কথা বল। আমি মোবাইল কানের কাছে নিতেই শুনতে পেলাম বাবা কান্না করছে। বাবা, কেমন আছো? কথাটা শুনে বাবা আরো জোরে জোরে কান্না করতে লাগলো। বাবা, কি হয়েছে? তুমি এমন কান্না করছো কেন? নীরব রে বাবা, আমি তোর কথা না শুনে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি বাবা, আমাকে তুই মাফ করে দে। না না বাবা, তুমি এসব কি বলছো? আসলে ভুল আমারই ছিল। তুমি তো আমাকে সেদিন পার্টিতে যেতে নিষেধ করেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি। সেদিন যদি তোমার কথা শুনতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। বাবা মা যা বলে ছেলের ভালোর জন্য বলে। এখন তুই চলে আয় বাবা, তোর আম্মু তোকে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ বাবা, আমি আসবো। কতদিন তোমাদের দেখিনি, আমার যে বুকটা ফেটে যায়। তাহলে এখনই চলে আয়, আমি তোর আম্মুকে খবরটা দেই। আচ্ছা বাবা। বলার পরে বাবা কলটা কেটে দিল। আমি ওয়াজেদকে জড়িয়ে ধরলাম। তারপর আমি তারিপার ওয়াজেদ মুন্নার গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় ঘন্টাখানেক পর আমাদের সেই চিরচেনা এলাকায় চলে আসলাম। খুব পাল্টে গেছে এলাকাটা, ঠিক আমাদের মতো। তারপর আমাদের বাড়ির সামনে এসে গাড়িটা আমাদের গেটের সামনে ব্রেক করলাম। এই নীরব, এটা কাজের বাড়ি? আমাদের বাড়ি। দোস্ত, এই বাড়িটা তো ঠিক প্রাসাদের মতো। এখন চল ভিতরে যাই বলে গাড়ির হর্ন বাজাতে দারোয়ান এসে গেট খুলে দিল। তারপর বাড়ির ভিতরে ঢুকে আমরা গাড়িটা পার্কিং করে নামতেই, বাহ দোস্ত, বাড়িটা তো অনেক সুন্দর। এখন আমার সাথে বলে বাসার দরজার কাছে আসতেই নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। দরজার কলিং বেল বাজাতেই বউ এসে দরজা খুলে দিয়ে আমাকে দেখি। ভাইজান, আপনি আইছেন? তারপর আমি আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। মনে হচ্ছে সবকিছু কেমন যেন পাল্টে গেছে, ঠিক প্রাণহীন জীবের মতো। হঠাৎ আম্মু রুম থেকে দৌড়ে বের হয়ে দেখলো আমি দাঁড়িয়ে আছি। আম্মুকে দেখে আমার বুকের মধ্যে দুঃখ করে উঠলো। অনেক শুকিয়ে গেছে আম্মু, মনে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর চোখে নিচে কালো দাগও হয়ে গেছে। আম্মুকে এই অবস্থায় দেখে আমার বুক ফেটে কান্না চলে আসলো। আম্মু আম্মু সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি আম্মুকে ধরে কান্না করতে লাগলাম। অনেকদিন মায়ের স্পর্শ পাইনি, আজ মায়ের স্পর্শ পেয়ে মনে হলো আমার বুকের মধ্যে সব কষ্টগুলো চলে গেছে। তুই এতদিন আমাদের ছেড়ে কিভাবে থাকতে পারলি বাবা? অনেক কষ্ট হয়েছে আম্মু, তোমাদের ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি করব বলো, মানুষের ভাগ্যে যা থাকে তা তো কেউ খণ্ডাতে পারে না। তাই বলে আমাদের ছেড়ে এতদিন থাকবি? চেহারার কি হাল দেখেছিস একবারও? আমার আর আম্মুর কান্না দেখে তারই পার ওয়াজেদ কান্না করছে। তখন হঠাৎ দেখলাম আমার ছোট বোন লামিয়া আমার সামনে এসে ভাই ভাই বলে কান্না করছে। সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরলাম। অনেক কষ্ট হচ্ছে, বোনটাকে ছেড়ে কখনো কোথাও যায়নি তো। লামিয়া কান্না করছে, সঙ্গে আমিও। তখনই বাবা এসে বলল, নীরব বাবা, তুই এসেছিস? আমি সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকাতে বুকটা ফেটে কান্না চলে আসলো। বাবার একই অবস্থা,
অনেক শুকিয়ে গেছে, মনে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, অনেক চিন্তা করে। বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। আমি সঙ্গে সঙ্গে বাবাকে জোরে ধরে কান্না করতে লাগলাম। বাবারে, তোকে যখন বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম তখন মনে হয়েছিল আমার প্রাণটাকেই আমি চলে যেতে বলছিলাম। অনেক কষ্ট হয়েছিল রে, কিন্তু তোকে আটকানোর মতো শক্তি আমার ছিল না। বাবা তুমি কান্না করো না, তোমাদের কান্না যে আমি সইতে পারি না। তখনই বাবা আমাকে বুক থেকে ছড়িয়ে কপালে একটা চুমু দিয়ে, আর কখনো আমাদের ছেড়ে যাস না বাবা। না বাবা, আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। দোস্ত এই দেখ, আন্টি আঙ্কেল আর তোর কান্না দেখে আমারও কান্না চলে এসেছে। হ্যাঁ রে বাবা, তুই এতদিন কোথায় ছিলি? অনেক দূরে ছিলাম আম্মু। যখন আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম তারপর সব ঘটনা আম্মু আব্বুকে খুলে বললাম। আমার আব্বু আমার কাহিনী শুনে কান্না করছে। আমারই ভুল ছিল, কোনো কিছু না জেনে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। বাবা, এই সেই তারিফ যে আমাকে বাঁচিয়েছিল, এখন আমার অনেক ভালো একটা বন্ধু। বাবা আমার কথা শুনে তারিফের কাছে গিয়ে, বাবা তুমি আসলে অনেক ভালো, দয়া করি জীবনে অনেক বড় হও। জি আঙ্কেল, দোয়া করবেন। এই তোরা কিন্তু এখন কোথাও যাবি না, আজকে আমি নিজের হাতে রান্না করব, তারপর একসাথে সবাই মিলে খাবো। আমার কথা শুনে আমার মনটা খুশিতে ভরে গেল। সঙ্গে সঙ্গে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে সবাই হেসে দিল। তারপর দুপুরে সবাই মিলে খুব মজা করে খেলাম। অনেকদিন পর মায়ের হাতে রান্না খেলাম, ঠিক যেন অমৃত। দোস্ত এখন আমি যাই। যাবি মানে? আরে বেটা, আমিও তো যাবো। এখন ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে। তোরাও ঘুমো, বিকেল একসাথে ঘুরতে যাব। হ্যাঁ দোস্ত, আমারও অনেক ঘুম পাচ্ছে। তারপর আর কি করার, তারই বাধ্য ছেলের মতো আমাদের সাথে ঘুমিয়ে পড়লো। হঠাৎ ছোট বোনটা আমার কাছে এসে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওর হাতের স্পর্শ পেয়ে আমার ঘুম ভেঙে গেল। ছোট ছোট হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো, তুই ঘুমোসনি? না ভাইয়া, তোমাকে তো অনেকদিন দেখিনি, তাই বারবার দেখতে ইচ্ছে করছিল। আমার কিউট পাগলি বোনটা বলে ওকে জড়িয়ে ধরলাম। তারপর উঠে ড্রয়িং রুমে যেতেই দেখি আম্মু আর বাবা বসে আছে। তারপর আম্মু আর বাবার সাথে গল্প করে ফ্রেশ হতে গেলাম। তারিফ আর ওয়াজেদ এখনো ঘুমোচ্ছে। ফ্রেশ হয়ে এসে রুমে ঢুকে দেখি তারিফ আর ওয়াজেদ নেই, হয়তো ড্রয়িং রুমে বসে গল্প করছে। আমি আমার মতো সবকিছু করে ড্রয়িং রুমে গেলাম, গিয়ে দেখি ওরা বসে আছে। কিরে, উঠলি কখন? এই তো একটু আগেই। দোস্ত, তোকে আজ অনেক সুন্দর লাগতেছে। হোম দোস্ত, ঠিক আগের মতো, কিন্তু এখন একটু শুকিয়ে গেছিস। তাই নাকি? দোস্ত চল, আমাকে দিয়ে আয়। চল। বলি নিচে নেমে মুন্নার গাড়ি নিয়ে তারিফকে নামিয়ে দিলাম বাসার সামনে। দোস্ত, তোকে অনেক মিস করব। ধুর, আমি কি একেবারে জন্য চলে যাচ্ছি নাকি? আমি আর রোজে তোদের ভার্সিটি ছেড়ে কোথাও যাব না। দোস্ত সত্যি। সত্যি। আর শোন, মামুনকে আমার কথা বলিস। আমি আর অজিত কাল সকালে আসবো ভার্সিটিতে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। যাক, ভালোই হলো, এখন আর তোর কোনো কষ্ট রইল না। বাবা মা পেয়ে গেছিস, আর কি লাগে। বলার পরে মন খারাপ করে ফেললো। আমি বুঝতে পারছি নাদিম মন খারাপ করলো কেন। আসলে নাদিমের মা বাবা কেউই নেই। আরে মন খারাপ করলে কেন? চল আজকে জমি আড্ডা দেব। ঠিক আছে চল। তারপর আমরা অনেক আড্ডা দিয়ে রাতে বাসা যেতে লাগলাম। দোস্ত, কাল কিন্তু ঠিক আগের মতো পরিপাটি হয়ে আসবি। নীলা তোকে ঠকিয়েছে, ও যখন তোকে দেখবে তখনও নিজেই ঠকবে। আচ্ছা ঠিক আছে, কাল বাইক নিয়ে যাব, তুইও তোর বাইক নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। বাসা আসতে মনে হলো সেই প্রাণহীন বাড়িটা আগের মতো আবার জীবন্ত হয়ে উঠেছে। আম্মু, বাবা, ছোট বোন, বুয়া সবার মুখে এখন হাসি ছড়াছড়ি। তারপর রাতে সবাই মিলে খেয়ে অনেক গল্প করলাম। এখন আমি আমার রুমে শুয়ে আছি। নীলার কথা ভাবতেই খুব রাগ হচ্ছে। মনটা চাচ্ছে সেদিনের চরের জবাবটা দিয়ে দিতে। হ্যাঁ, নীলাকে আমি তো এর উচিত শিক্ষা দিবই। সেদিনের চরের শুধু আমি তুলবই। ও যেভাবে ওর বান্ধবীদের সামনে আমাকে চর দিয়ে অপমান করেছে, আমি ঠিক এভাবেই শোধ তুলব। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ছোট বোনের ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ওয়াজেদকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে কল ধরলো। হ্যাঁ দোস্ত, আমি রেডি, তুই কই? এই তো বাসায় আছি, এখনই রওনা দেব। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আমাদের বাসার সামনে আয়। আর হ্যাঁ, ঠিক আগের মতো পরিপাটি হয়ে আসবি। আচ্ছা ঠিক আছে বলে বাইকটা বের করলাম। তারপর আমার বাইকটা নিয়ে সোজা ওয়াজেদের বাসার সামনে আসতে দেখি ও বাইক বের করছে। ওয়াজেদ বাইক নিয়ে আমার সামনে এসে, দোস্ত সত্যি আজ তোকে অনেক সুন্দর লাগছে, ঠিক আগের মতো। আমার বিশ্বাস এখন যদি নীলা তোকে দেখে তাহলে নিশ্চয় তোর পেছনে ঘুরবে। ধুর, ও ঘুরলে কি আর না ঘুরলে কি, ওকে আমি সেদিনে জবাব দিবই।
হ্যাঁ ঠিক বলেছিস, ওকে একটা শিক্ষা দিবই। হ্যাঁ এখন চল, ওর বাসায় গিয়ে তো আবার মামুনের সাথে দেখা করতে হবে, আমার ব্যাগও ওখানে। হ্যাঁ চল। বলার পরে আমরা বাইক নিয়ে সোজা বাড্ডা চলে আসলাম। তারপর বাইক রেখে বাড়ির ভিতরে ঢুকে দরজায় কলিং বেল বাজাতেই তারই পিছু দরজা খুলে দিল। কি অবস্থা দোস্ত? দোস্ত, অবস্থা ঠিক আগের মতোই, এখন তো আর তোরা নেই। যাই হোক, ভেতরে আয়। তারপর ভেতরে গিয়ে দেখি মামুন রেডি হয়ে বসে আছে, মনে হয় আমাদের জন্য ওয়েট করছিল। এ মামুন, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তাহলে তোদের দিন তো ঘুরে গেল, বাবা মায়ের সাথে দেখা করলি? এই তো দোস্ত, তুই এবার রাগ করিস নাই তো? আরে না, রাগ করবো কেন, এটা তো আমাদেরও আনন্দের ব্যাপার। যাই হোক দোস্ত, অফিসে দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। ঠিক আছে দোস্ত। তারিফ, আয় আজকে একটু তাড়াতাড়ি যাব। হ্যাঁ, এই নে তোর ব্যাগ। বলে নিচে নামলাম। তারপর তারিফ ওয়াজেদের বাইকের পিছনে ওঠার পরে সোজা ভার্সিটিতে যেতে লাগলাম। কিছুক্ষণ পরে ভার্সিটির সামনে চলে আসলাম। প্রতিদিনের মতো আজকেও ক্যাম্পাসে সব ছেলেমেয়েরা বসে আড্ডা দিচ্ছে, কেউ আবার বই নিয়েও পড়ছে। আমরা বাইক নিয়ে সোজা গেটের ভিতরে ঢুকতেই সবাই আমাদের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, বিশেষ করে নীলার বান্ধবীগুলো। কিন্তু নীলা ওদের সাথে নেই, হয়তো এখন আসেনি। আমি তারিফ আর ওয়াজেদ বাইক নিয়ে ক্যান্টিনের সামনে গিয়ে কফি খেতে লাগলাম। আমি বাইকে বসেছিলাম, আমাদের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে গতকাল যে ছেলে আনস্মার্ট আর গরিব ছিল, সে আজ এত স্মার্ট হলো কিভাবে, আর এত দামি বাইক বা কোত্থেকে পেল। তখনই হঠাৎ চোখ পড়লো, গেট দিয়ে লাল রঙের একটা গাড়ি ঢুকছে। হ্যাঁ, এটাই নীলার গাড়ি, তার মানে নীলা চলে এসছে। আমি নীলাকে দেখে না দেখার ভান করে কফি খাচ্ছি। তখনই নীলা গাড়ি পার্কিং করে নেমে সোজার বান্ধবীদের কাছে গেল। তারপর দেখলাম নীলার বান্ধবীরা নীলাকে কি যেন বলছে। আমি আর ওইদিকে না থেকে কফি খাওয়ায় মনোযোগ দিলাম। ওয়াও, ছেলেটা তো দারুণ। আরে, এই ছেলে তো গতকাল তোকে প্রপোজ করেছিল, তারপর তুই তো ছেলেটাকে একটা চড়ও দিয়েছিলি। হ্যাঁ, মনে তো হচ্ছে ওই ছেলেটাই, কিন্তু এত স্মার্ট হলো কিভাবে, আর এত দামি বাইকই বা কার? আরে একটু আগে এই ছেলেই বাইক নিয়ে আসছে। ও মাই গড, তাই বলে একদিনে এত চেঞ্জ? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, আমি একটু আসছি। আমি নীলাকে দেখে না দেখার ভান করে ওয়াজেদ আর তারিফের সাথে হেসে কথা বলছি। তখনই তারিফ বলল, দোস্ত, নীলা আমাদের দিকে আসছে। ঠিক আছে, ওর দিকে তাকাস না। ঠিক আছে। তখনই নীলা ক্যান্টিন থেকে একটা কফি নিয়ে খেতে খেতে আমাদের একটু সামনে বসলো। আমি নীলাকে দেখে না দেখার ভান করে কথা বলছি আর হাসছি। হ্যাঁ, এটা তো নীরবই, কখনো তোকে এত স্মার্ট দেখিনি। সবসময় গরিবদের মতোই থাকতো, কিন্তু ও কি আসলেই গরিব নাকি অন্য কিছু? কিন্তু আজ তোকে গরিব বলে মনে হচ্ছে না। একথা ভাবতে হতে মুন্না এসে হাজির। কেমন আছো নীরব ভাইয়া? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমার কথা শুনে নীলা অনেকটা অবাক হয়ে গেল, কারণ মুন্নাকে ওর বন্ধুরা ছাড়া এই ভার্সিটিতে কেউ তুই করে বলে না। আর সেখানে আমি মুন্নাকে তুই করে বলছি, আর মুন্না আমাকে ভাইয়া বলে ডাকছে। এই তো ভালো আছি ভাইয়া, তোমাদের বাড়িটা তো অনেক সুন্দর আর অনেক বড়। তা তো হবেই, কিন্তু কাল তো তুই আমাদের সাথে যাসনি। কি, নীরবদের বাড়ি অনেক সুন্দর আর বড় মানে? তাহলে কি এটাই ওর আসল রূপ? উফ, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাইনি তো কি হয়েছে, ছোটবেলায় তো দেখছি, কিন্তু ভাইয়া আজকে কিন্তু আমি তোমাদের বাসায় যাব। বলে আমাদের সামনে তাকাতেই দেখে নীলা বসে আছে। ভাইয়া, আমাদের সামনে তো নীলা বসে আছে। সমস্যা নেই, ও হয়তো আমাকে দেখে ওখানে বসে আছে। ভাইয়া তুমি শুধু একবার বলো, ওই নীলাকে আমি উচিত শিক্ষা দিয়ে আসছি। না না, তোর কিছু করা লাগবে না, চল ক্লাসে যাই। বলে নীলার দিকে তাকাতে দেখি নীলা আমার দিকে তাকিয়ে আছে। আমি নীলাকে না চেনার ভান করে ক্লাসে চলে গেলাম। নীলা আমার এমন আচরণ দেখে কিছুটা অবাক হয়েছে, কিন্তু আমার একটাই লক্ষ্য, নীলা তো আমাকে ওর বান্ধবীদের সামনে চড় দিয়েছিল, আর আমি ওকে পুরো ক্যাম্পাসের ছেলে মেয়েদের সামনে চড় দেব। আমরা আমাদের রুমে ক্লাস করছি, আর নীলা ওদের রুমে ক্লাস করছে। আচ্ছা, একটা ছেলে একদিনে এত চেঞ্জ কিভাবে হতে পারে? দেখ নীলা, ছেলেটা মনে হয় তোকে সত্যি সত্যি ভালোবাসতো, আর তুই তো ওকে আমাদের সামনে চড় দিয়েছিস। ছেলেটি অনেক কান্না করছিল, হয়তো তোর ওই আচরণের ছেলেটা একদিনে নিজেকে চেঞ্জ করে ফেলেছে। না রে, ওকে আমার চড় মারাটা ঠিক হয়নি। ঠিক বলেছিস, ছেলেটাকে তোর চড় মারা ঠিক হয়নি। তাহলে এখন কি করব? তুই ওই ছেলেটার কাছে গিয়ে নিজের ভুল স্বীকার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও তো আমাকে দেখেও নাচানার ফান করলো। তো কি হয়েছে? হয়তো রাগ করেছে, তাই তোর সাথে অমনটা করেছে। তুই ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিস, দেখিস ও ঠিক ক্ষমা করে দিবে। ঠিক আছে। তবে ক্লাস শেষে আমি তারিফ আর ওয়াজিদ কথা বলতে বলতে বেরোচ্ছি।
তখনই হঠাৎ খেয়াল করলাম নীলা আমাদের পেছন পেছন আসছে, কিন্তু আমি ওকে না দেখার ভান করে বের হয়ে আসলাম। দোস্ত, অনেক ক্ষুধা লেগেছে, চল সামনেই একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ চল বলে বাইকের সামনে যাব। তখন হঠাৎ নীলা পিছন থেকে ডাক দিল, কিন্তু কে শোনে কার ডাক? আমি নীলার ডাক না শোনার ভান করে হাঁটতে লাগলাম। নীলা আমাকে পেছন থেকে অনেক ডাকছে, কিন্তু আমি না শোনার ভান করে হেঁটেই যাচ্ছি। তখনই হঠাৎ নীলা পেছন থেকে দৌড়ে এসে আমার হাত ধরে ফেললো। সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে পড়লাম। এই আপনাকে কখন থেকে ডেকে যাচ্ছি, শোনেননি? নীলা আমার হাত ধরে রেখেছে, তাই এটাই বড় একটা সুযোগ। এই সুযোগ আর হয়তো পাবোই না। আমি সঙ্গে সঙ্গে নীলাকে ঠাস ঠাস করে 2 গালে 2টা চড় দিই। আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? নীলাকে চড় দিতেই দেখি পুরো ক্যাম্পাসের ছেলে মেয়ে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। নীরব, চুপ। কে আপনি? চেনা নেই জানা নেই সুন্দর স্মার্ট একটা ছেলে দেখেছেন, অমনি সবার সামনে হাত ধরে বসছেন। নীলা আমার কথা শুনে কেঁদেই দিল। তার এবার ওয়াজেদ আমার কাণ্ড দেখে হা হয়ে তাকিয়ে আছে। আমি আপনার কাছে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছি। কিসের ক্ষমা? আপনাকে আমি চিনি না বলে ওর কানের কাছে গিয়ে বললাম, সেদিনের প্রতিশোধ নিলাম, ভবিষ্যতে যেন এমনটা আর না হয়। নীলার পুরো ধবধবে ফর্সা গালটায় আমার 5 আঙ্গুলের ছাপ বসে গেছে, তাই গাল দুটো লাল হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বাইকে উঠে চলে আসলাম। নীলাকে মেরে এখন আমার রাগ কিছুটা হলেও কমেছে। সামনে একটা রেস্টুরেন্টে এসে বসলাম। দোস্ত, তুই এটা কি করলি? কি করেছি? তুই মেয়েটাকে এভাবে মারলি কেন? ওকে আরো মারা উচিত ছিল, কিন্তু মারতে পারিনি। ও আমাকে ওর বান্ধবীদের সবার সামনে একটা শট দিয়েছে, আমাকে পুরো ক্যাম্পাসের সামনে 2টা শট দিয়েছি। এবার বুঝুক মজা। দোস্ত, আমিও চেয়েছিলাম নীলাকে মারবো, কিন্তু তোর ব্যবহার দেখে এখন আমারই খারাপ লাগছে। ধুর, ওর জন্য তোর খারাপ লাগবে কেন? দোস্ত, আগে আমি নীলার চেহারায় দেখতাম রাগ আর অহংকার, কিন্তু আজকে দেখেছি মায়া। ও যখন কান্না করেছিল তখন আমার অনেক খারাপ লেগেছিল, আর তুইও ওকে চড়টাও অনেক জোরে দিয়েছিস। কোনো কথা বলছি না। না, তুই একটু বেশি বাড়াবাড়ি করেছিস। মেয়েটা তো তোর কাছে ক্ষমা চাইতে এসেছিল। আচ্ছা এসব বাদ দে, এখন বল কি খাবি? তারপর অজিত খাবার অর্ডার দেওয়ার পরে আমরা খেয়ে তারিফকে ওর বাসায় নামিয়ে দিয়ে সোজা চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, আমার মনে হয় আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। কিন্তু এই মুহূর্তে আমার তো আর পথ ছিল না, অনেক রাগ ছিল ওর প্রতি, তাই এরকম ব্যবহার করেছে। কিন্তু এখন নিজ থেকে খারাপ লাগছে। না, নীলাকে এভাবে মারাটা ঠিক হয়নি। আর ওকে তো অনেক লজ্জাও দিয়েছি। বিছানায় শুয়ে শেষেও ভাবছি, হঠাৎ করে চোখটা লেগে আসলো। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ দেখলাম কোন এক মেয়ে হাতে একটা ছুরি নিয়ে আমার সামনে এসে কান্না করছে আর বলছে, নীরব, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারলে? তুমি না আমাকে ভালোবাসতে? ভালোবাসার মানুষের সাথে কেউ কি এমন করতে পারে? জানো, তুমি যখন আমার গালে চট দিয়েছিলে তখন মনে হয়েছিল এই চটটা আমার জীবনের শ্রেষ্ঠ চট, কিন্তু একটুও ব্যথা অনুভব করিনি, কারণ আমি তোমার চটটাকে ভালোবাসার রূপে নিয়েছি। তুমি যখন সবার সামনে আমাকে অনেক কথা বলেছিলে তখন আমি অনেক লজ্জা পেয়েছি, আর যখন বললা তুমি আমাকে চিনো না তখন অনেক কষ্ট পেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি যখন আমার হলেই না, তাহলে এই জীবন রেখে কি লাভ বলো? আমি আর বাঁচতে চাই না। বলেই ছুরির দিয়ে হাত কাটবে, তখন আমি দৌড়ে মেয়েটার কাছে যেতেই দেখি এই মেয়েটার কেউ না, স্বয়ং নীলা। আমি দৌড়ে নীলার কাছে যেতেই দেখি ও সুইসাইড করছে। আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দেখি আমার আশেপাশে কেউই নেই। অনেক ঘেমে গেছি, এসিটাও কাজ করছে না, হয়তো কারেন্ট চলে গেছে আর জেনারেটর ছাড়েনি। তবে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি কারেন্ট চলে এসছে। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি আম্মু আর বাবা কি নিয়ে যেন কথা বলছে। বাবা আমাকে দেখে, ঘুম থেকে উঠলি কখন? এই তো বাবা, একটু আগেই, এখন ফ্রেশ হয়ে এসেছি, আমার অনেক ক্ষুধা লাগছে। বলার পরে আম্মু বলল, তুই টেবিলে গিয়ে বস, আমি আসছি। বলার পরে আমি টেবিলে গিয়ে বসলাম। তখন হঠাৎ সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। নীলা তো সুইসাইড করেছিল, কিন্তু এটা যদি সত্যি হয়, না এটা সত্যি হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একথা ভাবতে না ভাবতেই আমার মোবাইলে কি যেন কল দিল। পকেট থেকে মোবাইল বের করে দেখি ওয়াজেদ কল দিয়েছে। হ্যাঁ ওয়াজেদ বল। দোস্ত, কিছু শুনেছিস? কই না তো, কি শুনবো? আরে এইমাত্র তারিফ আমাকে কল দিয়ে বলল নীলা নাকি সুইসাইড করেছে। কথাটা শুনে সঙ্গে সঙ্গে এই বুকের ভিতরে ধুক করে উঠলো। মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এই নীরব, কথা বলছিস না কেন? কি, নীলা সুইসাইড করেছে? হ্যাঁ, তারিফ তো তাই বলল। কোন হসপিটালে আছে? ল্যাবয়েড। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মোবাইলটা পকেটে রেখে দিলাম দৌড়। আম্মু আমাকে দৌড়ে যেতে দেখে পেছন থেকে অনেক ডাকছে, কিন্তু এখন থেমে গেলে চলবে না, আমাকে যে করে হোক নীলার কাছে যেতেই হবে। এই ভেবে তাড়াতাড়ি বাইকটা বের করে ওয়াজেদের বাসার সামনে যেতেই দেখি ওয়াজেদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। দোস্ত, তাড়াতাড়ি চল। বলে বাইক স্টার্ট দিল।
তারপর তাড়াতাড়ি আমরা হসপিটালে পৌঁছে গেলাম। হসপিটালে গিয়ে দেখি নীলার বাবা মা বাইরে বসে কান্না করছে, আর নীলার বান্ধবীরা নীলার বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু ওদের মনটাও খারাপ। নীলার বান্ধবীরা আমাকে দেখেই দৌড়ে আমার কাছে এসে, দেখেছেন ভাইয়া, আজ নীলার কি অবস্থা? ও সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে। ওর মা যদি সময় মতো না দেখতো তাহলে আজ নীলাকে বাঁচানো যেত না। কথাটা শুনে আমার চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এক্ষুনি চোখ বেয়ে পানি পড়বে। কি করব বুঝতে পারছি না। সব হয়েছে আমার জন্য। আমি যদি ওর সাথে এরকম ব্যবহার না করতাম তাহলে আজ নীলার এই দশা হতো না। ভাইয়া জানেন, নীলাও আপনাকে ভালোবেসে ফেলেছিল, তাই আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিল। আর যখন আপনি ওর সাথে ওরকম ব্যবহার করেছিলেন তখন নীলা অনেক কান্না করেছিল। নীলা আমাদের বলেছে নীলা নাকি আপনাকে ভালোবেসে ফেলেছে। তারপর নীলা কান্না করতে করতে বাসায় গিয়ে সুইসাইড করে। আমি কোনো কথাই বলছি না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। না, নীলাকে আর কষ্ট পেতে দিবই না, কারণ আমি যে নীলাকে ভালোবাসি। হঠাৎ ডক্টর কেবিন থেকে বের হয়ে, এখানে মেয়ের মা বাবা কারা? তখন নীলার বাবা মা বলল, হ্যাঁ ডক্টর, আমরা। নীলা কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটুর জন্য বেঁচে গেছে। আর হ্যাঁ, সে আপনাদের দেখতে যাচ্ছে, আপনারা ভেতরে আসতে পারেন। থ্যাঙ্কস ডক্টর। বলে নীলার বাবা মা ভিতরে ঢুকলো। নীলার মা বাবা নীলার এই অবস্থা দেখে খুব কান্না করছে। তখনই নীলার বাবা নীলার মাথার কাছে এসে বসেই নীলার হাত ধরেই, কেন এমনটা করতে গেলি মা? কান্না করতে করতে নীলার হাত ধরে বললো কথাগুলো। নীলা কোনো কথা বলছে না, শুধু কান্নাই করছে। তবে নীলার মা বাবা নীলার সাথে কথা বলার পরে নীলার এক বান্ধবী কেবিনে গিয়ে, আঙ্কেল, আমরা কি ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ মা, তোমরা ভেতরে আসো, আমাদের কথা বলা শেষ। চোখের পানি মুছতে মুছতেই বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর নীলার সব বান্ধবীরা কেবিনে ঢুকলো। আমি আর অজিত বাইরে দাঁড়িয়েছিলাম। তখনই নীলার বাবা আমাদের দেখে বলল, কে বাবা তোমরা? আঙ্কেল, আপনি আমাদের চিনবেন না, আমরা নীলার সাথেই পড়াশোনা করি। ও ও আচ্ছা, তাহলে তোমরা বাইরে কেন? ভেতরে যাও। হ্যাঁ আঙ্কেল, যাচ্ছি। নীরব আয়। বলে আস্তে আস্তে অজিত আগে ভেতরে ঢুকলো। অজিতকে দেখে নীলা সব বান্ধবী বসা থেকে দাঁড়িয়ে পড়লো। তখনই আমি আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে নীলা অসহায়ের মতো এক নয়নে তাকিয়েছে, ও চোখ বেয়ে পানিও পড়ছে। ভাইয়া আপনারা কথা বলেন, আমরা আসছি। তখনই অজিত বলল, আমি আর থেকে কি করব, তোরা কথা বল, আমি আসছি। বলে অজিতও চলে গেল। আমি আস্তে আস্তে নীলার কাছে যেতেই নীলা কান্না করছে। এ মেয়ে, সুইসাইড করতে গিয়েছিলে কেন? নীলা কোনো কথা বলছে না, শুধু কান্নাই করছে। আমি সঙ্গে সঙ্গে ফ্লোরে হাঁটু গেড়ে নীলার হাতটা ধরে, হে পাগলি, এখন যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি যে সারা জীবনের মতো অপরাধী হয়ে যেতাম। বলার পরে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তখনই নীলা কান্না করতে করতে আমার হাতটা ওর বুকের মধ্যে নিয়েই, আল্লাহ কখনোই আমার কিচ্ছু হতে দিতেন না, কারণ আমার যে একটা পাগল আছে। বলে মুচকে এসে দিল। যেন আমার কত কষ্ট হয়েছে। আমি যখন বাইক নিয়ে এখানে আসতে যাচ্ছিলাম তখন মনটা চাচ্ছিল বাইকটা সোজা একটা বড় বাসের সাথে লাগিয়ে দিই, যাতে আমি মরে যাই। বলতে যাব তখনই নীলা আমার মুখে হাত দিয়ে কথাটা আর বলতে না দিয়ে, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকতাম? আমি যে বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে। আর কখনো এমনটা করবে না তো? তুমি যদি সারা জীবন পাশে থাকো তাহলে আর কখনোই এমনটা করব না। পাগলি মেয়ে একটা। বলে নীলার বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা, যে ভালোবাসার কোনো রীতি নেই। যতই রাগ অভিমান থাকুক না কেন, দিন শেষে দুজন দুজনারই। টিকে থাকুক সব ভালোবাসা, এটাই চাওয়া। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ করা হলো। কেমন হয়েছে জানাতে বলবেন না, আর তৈরি থাকবেন পরবর্তী গল্পের জন্য। আল্লাহ হাফিজ।